নমস্কার বন্ধুরা, কাব্যমহলের পক্ষ থেকে আজকে যে একটা আড্ডা, এই আড্ডাটা একটা সত্যি এমন একটা ক্যাপশন আছে আড্ডাটা, সেই ক্যাপশনটা যারা দেখেছে আমাদের ফেসবুক পেজে বা ফেসবুকে, অনেকেই অবাক হয়ে গিয়ে আমাকে প্রশ্ন করেছে যে এরকম ধরনের ক্যাপশন কেন। ক্যাপশনটা আপনারা অনেকেই যারা জানেন, প্রেমে পড়া বারণ। কিন্তু প্রেমে পড়ার বারণ তো কেউ মানে না, বেশিরভাগই তো মানবে না। প্রেম ছাড়া জীবন হয় না। তো সেইটাই আমাদের আড্ডার বিষয়বস্তু, যে প্রেমে পড়া বারণ। কতটা বারণ নয়, সেটাই কিন্তু আমাদের এই আড্ডা থেকে উঠে আসবে। আর আড্ডাটা হচ্ছে মৌতাতে, যোধপুর পার্কের কাছে মৌতাতে ইতিমধ্যে মৌ জমতে শুরু করেছে এবং আরো মৌ জমবে আস্তে আস্তে। যত সময় বাড়বে আস্তে আস্তে আপনারাও দেখতে পাবেন যে কতটা মৌ জমে গেছে মৌতাতে। অলরেডি এখানে চন্দ্রিকা আছে, ববিতা আছে, তারপর অসীমাদি আছে, পুতি আছে, তনুশ্রী আছে, পাপিয়া আছে, আরেকজন পাপিয়া অধিকারী তিনি আসছেন রাস্তায়, পাপিয়া চক্রবর্তী, আপনাদের পরিচিত মুখ। তারপর উমা আছে, ইন্দ্রাণী আছে, আরো সব যারা আছেন আস্তে আস্তে আড্ডাতে আমাদের যোগদান করবে। ইতিমধ্যে আমরা যাদের পেয়ে গেছি তাদের দিক থেকেই তাদেরকে নিয়ে আমরা এই আড্ডাটা শুরু করে দিই, কি বলুন? আচ্ছা, অসীমাদি আমাদের এখানে সিনিয়র মোস্ট। অসীমা ভর, তুমি বলো প্রেমে পড়া বারণটা তুমি কতটা মানো আর কতটা মানো না? তোমার কাছে মাইক আছে, নিয়ে নাও এবং এটা অন করো। আমার প্রথম জিজ্ঞাসা হচ্ছে, প্রেমে পড়া বারণ এটা কে ঠিক করলো? এটা আমি ঠিক করেছি। কি করে ঠিক করলো? কারণ প্রেমে পড়া বারণ ছোটবেলায় আমরা সারা জীবন প্রেম করে, আর শেষ বিকেলে বলছিস যে প্রেমে পড়া বারণ, মানে আচ্ছা এইখানে আমার অবজেকশনটা কি শেষ বিকেল বলতে তুমি কি বোঝাতে চাও? মানে বলছি আমার বিকেল কিন্তু শেষ না তুমি যত বাড়াবে তত বাড়বে, তবে সকালে পৌঁছবে না, কিন্তু বিকেলটাই থেকে যাবে। বিকেলটাই থেকে যাবে। কতদিকে এসে আবার দেখ। শোনো, ছোটবেলায় আমরা বড্ড বাধা নিষেধের মধ্যে ছিলাম, তুমিও ছিলে আমিও ছিলাম, এবং যেটা বারণ বলতো সেটাই বেশি করে বলতাম। এটা আমার জীবনের মন্ত্র, যা কিছু বারণ তাই আমি করেছি। আচ্ছা ভালো মন করছি। আচ্ছা, তোমার পাশে কে আছে তাকে একটু দাও, তারপর শুনি। কি যেন নাম তোমার? বলবে তনুশ্রী। বলো, প্রেমে পড়া বারণ কতবার প্রেমে পড়েছো এই বারণ না মেনে? প্রেমে পড়তে পারতাম, কিন্তু ওই যে প্রেমে পড়া বারণ, বাড়িতে সেই বারণ নিষেধটা ভীষণভাবেই ছিল, যার জন্য সতর্কভাবেই সবসময় এড়িয়ে গেছি। প্রেমে পড়তেও এড়িয়ে গেছি। কিন্তু প্রেম একটা বিশাল ব্যাপ্তি, এই কথাটার মধ্যে আমার মনে হয় প্রেম থাকবে। বাহ, সুন্দর করে বললে। আরো সুন্দর করে পাপিয়া বলতে পারে। পাপিয়া কি বলছে একটু শুনি। আমি না এই আসলে একদম বেমানান। কেমন? হচ্ছে আমার নাম পাপিয়া রায় চক্রবর্তী। তো আমি নিজে যদি রাধা বলি, আমার বর আমাকে ভালোবেসে রায় বলে ডাকে। আমি তো জানি তুমি প্রেমের প্রতীক, ওই জন্য তোমাকে আমি আজকে আড্ডার মধ্যে দেখেছি যে তুমি প্রেমের প্রতীক, একমাত্র তুমি প্রেমের প্রতীক। না, একমাত্র কিছু জানি না, আমার মনে হয় সকলেই ঠিকঠাক করে। মানুষের কখন সতর্কভাবে প্রেমকে এড়িয়ে গেছে, সতর্ক থাকা যায়। প্রেম সত্যি সতর্কভাবেই এড়িয়ে গেছে। দুবার এসছে, কিন্তু দুবারের জন্যই আর করা হয়েছে। আপনার ক্ষমতা আছে, সত্যি ক্ষমতা ক্ষমতা আছে।
তো আমার ওটাই মনে হয় মানুষের জীবনে যদি প্রেম না থাকে তাহলে মনটা না ঘোড়া নদীর মতো হয়ে যায়, আর নদীর শীত বাহ বাহ, প্রেম না থাকলে আমার জীবনে কিছু আছে না। সত্যি তাই। আচ্ছা উমা তো প্রেমে হাবুডুবু খেতে খেতে এখনো খাচ্ছে এবং খেতে খেতে বিয়েটাও করেছে। সবটাই কিছুটা জানি আমি যে উমা প্রেম করতে খুব ভালোবাসে। হ্যাঁ, তোমার বলো। প্রেম করতে সবাই ভালোবাসে, কারণ প্রেমে পড়বো আর ওই বারণ না মেনে লুকিয়ে লুকিয়ে প্রেম করবো, তার একটা আলাদা মজা আছে। আর আমি ওই লুকিয়ে লুকিয়ে, আমার বাবা ভীষণ স্ট্রিক্ট ছিলেন, মানে ভীষণ কনজারভেটিভ, মানে এমন ভাবে আমাদের মানুষ করেছেন যাতে প্রেম আমরা একদম না করি। তো আমাদের বিয়েটা এমন করে হয় যাতে আমরা প্রেম করে বিয়ে করছি সেটা কোনোদিন প্রকাশ পায়নি। আমি জানি না এই লাইফটা দেখলে হয়তো মা বাবা জানতে পারবেন। আজকে 15 বছর হয়ে গেল বিয়ে হয়েছে, মেয়ে হয়ে গেছে, তারা জানে যে তারাই আমাদের দেখে শুনে দিয়েছে। এই কথা কি জানি কিন্তু আমার কাছে তো প্রেমের ভাত পাতা বল, একদম ধরে দিয়েছে, হিন্দু বলতে ধরে দিয়েছে। কারণ একটাই বিষয় যে প্রেমে পড়তে বারণ কে করেছে। ছোটবেলা থেকে কত ক্রাশ, কিন্তু না থাকলে মানে জীবন চলে না। মানে কেন স্কুলে যাব, কারণ ভীষণ পড়াশোনার চাপ, তার সাথে তুমি একটু একটু করে ভারী হয়তো, যত ক্র্যাশ খেলছো তত ভারী হয়েছে। একদম কারণ স্কুলে যাব কেন, কারণ আমার স্কুলের আমার একটা সমস্যা ছিল। আমার প্রাইমারি সেকশনটা অ্যাডমিনিস্ট্রেশন মার্চ, আর সেখানকার সেকেন্ডারিতে আমি পড়তাম। তার ফলে দিদিমণি মেয়ে বলে এমনিতেই ছেলেরা আমাকে খুব একটা প্রপোজ করতো না। তার ফলে বাইরের লোকজনের সাথে কোচিং ক্লাস এইসবই চোখ বা মন দেওয়া নেওয়ার সুযোগটা হয়েছে, কারণ স্কুলে খুব একটা লোকের সাহস পেত না। কিন্তু তা বললে মুখে রাখবে, তা বললে প্রেম কখনোই থেমে থাকে না। প্রেম অমর, কাজেই সেটা সারা জীবন থাকবে। এই আছে প্রেমের কথা বলতে বলতে একদম প্রেমের প্রতি পাপিয়া, আরেক পাপিয়া, পাপিয়া অধিকারী, তোমার মেয়ে কোথায়? ও, আচ্ছা, আমাদের মধ্যেই আড্ডায় আপনাদের সকলেরই আকাঙ্ক্ষিত, পরিচিত এবং যারা তার প্রচন্ডভাবে ফ্যান, এখনো পর্যন্ত প্রেমে পড়তে চান যে মানুষটা, সেই মানুষটা কিন্তু আমাদের আড্ডায় চলে এসেছে। পাপিয়া অধিকারী, আপনারা সবাই দেখতে পাচ্ছেন তাকে, একেবারে জলজল করছে। আমার পাশেই পাপিয়াজি বসে আছে, ও কি ভালো লাগছে, মানে মনটা কিরকম হয়ে গেল একদম। আজকে টপিকের নাম হচ্ছে প্রেমে পড়া বারণ। ও, প্রেমে পড়া বারণ। বিকেল 4টে হ্যাঁ। লিখেছো? কি কাণ্ড, কি কাণ্ড। বন্ধু অঞ্জল একই টপিক বললো রে বাবা। আমি এবং আমার নিশ্চিত ধারণা আমার মতো এরকম কিছু রোমান্টিক গোষ্ঠী আছে যারা ধাপাধাপ নিঃশব্দে অথবা সশব্দে চলে এসছে তোমার রোমান্টিক একটা চলে এসছে, দেখো সশব্দেই এসছে। নিঃশব্দে অথবা সশব্দে অযথা সশব্দে প্রেমে পড়ছে হরবকল। ভালো ভালো সংবাদ বা ভালো ভালো কথা বলা পাখি থেকে গরম মাছ ভাজা সহকারে আলো চালের গরম ঘি ভাত হালকা লঙ্কা ঝালের সাথে বাবা বাপের প্রেমে পড়েনি এমন কি কেউ আছে? বিয়ের 30 বছর বাদে হঠাৎ করে ছোট্ট একটা রূপোর নাকের ফুল নিয়ে এসে পুরনো সেই কলেজ লাইফের বন্ধু বর যখন বলে, এই দেখো অফিসে এক মহিলা ম্যানেজারের কাছে কটা এরকম দিয়ে বলে গেছে, দেখুন না যদি এগুলো একটু রিজনেবল প্রাইসে কেউ নেয়। অনেকগুলো প্রশ্ন দরকার করে মুখে এসেও ওই যেমন তাহলে অন্যগুলো গেল কোথায়, তোমাদের অফিসে এরকম কেউ কখনো এসেছে, সব চেপে দিয়ে বোকা বোকা প্রায় অপ্রস্তুত চোখের প্রেমে আবার নতুন করে করলাম। গরম ধোয়া ওঠা মামলেট আর কফির সাথে পুরনো প্রেম একটু জ্বালিয়ে দেওয়ার সাথে সাথেই আবার তর্ক, হালকা ঝগড়া, যার নাম খুনসুটি কখনোই নয়, শুরু। তার নাম আর যাই হোক প্রেম কি জানি না। আচ্ছা, রবি ঠাকুর অতগুলো প্রেমের পর এমনকি নোবেল পুরস্কার পাওয়ার পরও আত্মহত্যা যখন করতে গিয়েছিলেন, তাকে প্রেমহীনতার জন্য নাকি অধ্যাত্ম চেতনার যে অদ্বৈতের সঙ্গে একান্ত মিলনে ভরসা করেছিলেন তার বাম পাশে চিরমিলনের জন্য? কি জানি। প্রেমে পড়া যদি বারণ হতো
তাহলে বিবাহিত মীরা কি করে স্বামী ছেড়ে কৃষ্ণ প্রেমে মত্ত হয়ে শ্বশুর বাড়ির মানা না মেনে কতগুলো দোহা লিখলেন? মীরার ভজন হয়তো সাহিত্য রসে অপূর্ব জারিত না হলেও শ্রীকৃষ্ণ প্রেমের রসে একেবারে মধুর রসভ্রান্ত। ভগবান শ্রীকৃষ্ণ জীবকে স্বতন্ত্র ইচ্ছা শক্তি দিয়েছেন। গীতার 15 নম্বর চ্যাপ্টারে বলেছেন তিনি, সর্বস্ব চাকম রীতি সর্ব বিষ্ণু ভক্ত স্মৃতির জ্ঞান বহনম চ। অর্থাৎ আমি সবার হৃদয়ে ভালোবেসে অবস্থিত আছি এবং আমার থেকে সমস্ত জীবের স্মৃতি এবং জ্ঞান উৎপন্ন হয়, আবার বিলোপও হয়। প্রেম হয় না। মীরা সব কৃষ্ণ অবজ্ঞা সরিয়ে কৃষ্ণের প্রেমে মাতোয়ারা হলেন। তার ভিতরে কৃষ্ণ তাকে উন্মুখ করলেন। যেমন ছাত্রের একজন শিক্ষক থাকে, যিনি কিনা মা ছিলেন, তেমনি অর্থাৎ সেই শিক্ষকের বোঝানোর প্রেমে পড়লে শিক্ষা উন্মুখ ছাত্র এই ক্যারিয়ার সাগরে দিক নির্দেশ পায়। তেমনি এই সংসারটি সাগরের মতো, আর এই জীবন নৌকার মতো, আর আমাদের পরমার্থিক গুরুদেব হচ্ছেন এই নৌকার মাঝির মতো। মাঝিবিহীন নৌকো প্রেমহীন করলে, প্রেমহীন হয়ে যখন সাগরের বুকে ভাসে, ভাবুন তো কি বিড়ম্বনা। কি জানি আমাদের ইন্দ্রিয়গুলোকে যদি প্রেমে জ্বালিয়ে নেওয়া যায় তাহলে অসম্ভব সম্ভব হয় কিনা কি জানি। তারা হলে যখন 60,000 মুনি ঋষিরা সমবেত হয়ে নৈমিষারণ্যে ভাগবত শ্রবণ করছিলেন সুত গোস্বামীর কাছে, ভাবুন তখন কোনো মাইক্রোফোন ছাড়াই, কারণ তখন মাইক্রোফোন ছিল না। আসলে বিষয়ের প্রতি গভীর প্রেম মুনি ঋষিদের শ্রবণ শক্তি ও বোধ শক্তিকে এতটাই দখল করে দিয়েছিল যে সুত গোস্বামীর সুস্পষ্ট মধুর কণ্ঠস্বর শুনতে তাদের কোনো বাধাই হয়নি। এই কি প্রেম জানি না। দস্যু রত্নাকরের কথা ধরি না কেন, স্ত্রী সন্তান বাবা মায়ের প্রতি অসম্ভব ভালোবাসার টানে প্রতিদিন হত্যা করতেন। তারপর নারদ মুনির কথা যখন পরিবারকে জিজ্ঞেস করে জানতে পারেন তার বাপের ভাবি দেওয়া কেন হতে যাবে, বারবার রত্নাকর স্ত্রীর কাছে জানতে চান। তাদের জন্যই তো তার এই পাপ কার্যে অবলম্বন। স্তম্ভিত রত্নাকর নারদ মুনির আদেশে সাধনা করে বাল্মীকতায় উঠলেন। তার প্রশ্ন থেকেই যায়, তবে প্রশ্ন একটি থেকে যায়, রত্নাকরের স্ত্রী অতিব্রাত্য বা চূড়ান্ত প্রেমী কি রত্নাকরের বাল্মীকায় কি জানি। আসলে প্রেম শিখতে হয় প্রকৃতির কাছে। যে গাছে আমাদের প্রাণবায়ু, যে গাছ আমাদের প্রাণবায়ু অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে, সেই বিশ্ব প্রকৃতি আমাদের কাছে কোনো কিছু আশা করে না। তাকে আমরা কাটছি, মারছি, নিশ্চিহ্ন করে দিচ্ছি। সে কিন্তু যেভাবেই হোক কষায় প্রবৃত্তি থেকে নিজেকে বাঁচিয়ে আমাদের খাদ্য দিয়ে, বস্ত্র দিয়ে, ফলে ফুলে, পাতায় পাতায় সাজিয়ে আছে। লালন গোসাই সঠিক বেঁধেছিল, ধন্য ধন্য বলি তারে, বেঁধেছে এমন এক ঘর শূন্যের উপর বস্তা করে। প্রেমহীন শূন্যতায় ঘর বাঁধা চাকরিহীন কথা, অথচ নিজের সমস্ত রস নিংড়ে এতটুকু সুযোগ থাকলেও বৃক্ষরাজি গভীর প্রেমে বাঁচাচ্ছে বিশ্বজনীকে। কেন কি জানি, যার এই ব্রহ্মাণ্ডে তার আছে দেহভাণ্ডে, তাই বুঝি নিজেকে নিশ্চিহ্ন করেও বৃক্ষরাজি আমাদের বাঁচিয়ে চলেছে। এর নাম কি, যেটা আর্জুন বলছে, প্রেম করনা মানা হ্যায়। কুমিরের ডুব 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 বিষয় করে আমার মন তলাতল পাতাল খুঁজলে পাবিলে প্রেম রক্তধন, হয়তো এর উত্তর দিতে পারে। নীলেন্দ্রনাথ চক্রবর্তী যখন বলেন তা হয় বিমন হও, সম্মতি দিও না সবকিছুতে, তখন আত্মপ্রেমের কথা বলেন, আত্ম উত্তরণের কথা বলেন, সেলফ এস্টিম অর্থাৎ আত্মসংযমের কথা বলেন। সম্ভ্রম না থাকলে যথার্থ প্রেম আসে কি জানি। জীবনানন্দ যখন বলেন স্বপ্ন নয়, সত্যি নয়, ভালোবাসা নয়, মাথার পেছনে এক বোধ কাজ করে, তখন জীবনানন্দ 100 বার সে বোধের প্রেমে পড়েন। জীবনানন্দ 100 বার বোধের প্রেমে
করেন সেই সঙ্গে আমরাও। এর কি যথার্থ প্রেম? জানি না। বাড়ির সামনে একটা রাধা চুলো গাছ ছিল, আয়লার দিন হড়বড় করে পড়ে ভেঙে গেল। তার আগে প্রচন্ড দোল ছিল। গাছটির নাম দিয়েছিলাম সুন্দরী। চোখের জলে ভিজে কেঁদেছিল সেই রাতটি। কাজে কর্মে মনে পড়তো না। হঠাৎ একদিন আবিষ্কার করলাম একটি পড়ে থাকা ডাল থেকে আমার সুন্দরী আবার রাধা চুলো জন্ম দিয়েছে। ছুটে গিয়ে জড়িয়ে ধরেছি, চুমু খেয়েছি, সেও ধরেছে আমার সাথে। ছোট্ট হারিয়ে যাওয়া কাঠবিড়ুচিও জানলাম কিনা দুষ্টু, সেও এসেছে। এর নাম কি জানি না। ছোট মেয়েটি, আমার ছোট মেয়েটি পড়াশোনা করতে গিয়ে সেখানে চাকরি করে কিন্তু হতে চাইল, হয়েও গেছিল প্রায়। হঠাৎ সারপ্রাইজ ভিজিট দিতে এসে হঠাৎ পাওয়া কাজে জয়েন হয়ে বাড়িতে একদম আমার পাশে শুয়ে জিজ্ঞেস করলো, কি কেমন? জড়িয়ে নিলাম নিজের সন্তানকে। ছোট্টটির মতো নতুন করে প্রেমে পড়লাম তার। এর নাম কি জানি না। শেষ কথা তুমি সবটাই জানি না করছো তো? এরকম আর তুমিও উত্তর দেবে। ঠিক আছে, জানি না স্যার ঠিক আছে। বড়টির দেখা পড়ে যখন পড়শি বন্ধুরা বলে বা বেশ তো, তখন ঝকঝকে দুটো চোখের দিকে তাকিয়ে প্রতিবার যা দেখি তার নাম বা জানি হয়তো। হ্যাঁ, আর কবে যখন স্কুলে পড়তাম সেই বন্ধুরা হঠাৎ জমা করে জোর করে টেনে নিয়ে গিয়ে ভুলভাল অত্যাচারে অতিষ্ঠ করে দেয়। যে মুখগুলো কোনোদিন ভুলিনি, ভুলবো না, সেই মুখের গভীরে যে মুখগুলো থাকে তাদের আমার কি নাম দেব তারা জানি না। ধীরে দিনগুলো এক রাশ ঘাম, এক রাশ পরিশ্রমের ঘাম, তারপরে দর্শকদের অকুণ্ঠ হাততালি ভালোবাসা যে আজ অব্দি বই নিয়ে আসছি, এই বা কি নাম দেব? এই ভোটে যে পঞ্চায়েত ইলেকশনটি গেল, যে মেয়েটি অবিশ্রান্ত কাঁদতে কাঁদতে বলে যাচ্ছে কিচ্ছু করতো না গো, শুধু আমাকে ভালোবাসতো, মিঠুনের ডান্স করতো, রাজনীতির র জানতো না, দলে পড়ে বউয়ে মরে গেল। আমি ওকে একা ভালোবাসতাম, এবার ওর পুরো পরিবারকে ভালোবাসতো। বলুন তো, এই অজানা প্রেমিকা যে প্রেমে না করে পারা যায়, এর নাম কি? আমি জানি, আমরা জানি। অনন্তের তুমি অধিকারী, প্রেম ক্ষেত্র হচ্ছে বিদ্যমান। দাও দাও যেবা ফিরে চায়, তার সিন্ধু সিন্ধু হয়ে আমি। আমাদের মধ্যে অনন্ত অশেষ রতন রয়েছেন চৈতন্য হয়ে। হৃদয়ে ভালোবাসার সাগর, তাকে প্রকাশ রাখাই কর্তব্য। এটা স্বামীজির একটা লাইন বলি। ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়। মনোপ্রাণ শরীর অর্পণ করো সখে সবার পায়। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবেছে ঈশ্বর। পোকা মাকড় থেকে সর্বোচ্চ ব্রহ্ম পর্যন্ত এক চৈতন্যের গ্রথিক ও এক সুতোই গোবিন্দমান। সবার সাথে আমাদের যেন যোগ। আমরা ভাবি বহু জীব ঘুরে বেড়াচ্ছে, স্বামীজি দেখালেন তিনি নিজেই বহু হয়ে ঘুরছেন। বহু রূপেই তিনি, বহু রূপে তিনি। তাকে প্রেম না করে কোনো দেবালয়ে ছুটছ কেন? ছুটছ তার উপস্থিতি যখন জেনেছ, এবার দেবালয়কে নিয়ে যাও কারখানায়, দেবালয়কে নিয়ে যাও মাঠে ঘাটে, অফিসে, আদালতে, বাজারে। ভালোবেসেছ যখন দেবালয়কে, নিয়ে এসো যে কর্মস্থলে। মন্দিরের প্রতি অনন্য প্রেম যুক্ত হোক প্রতিটি জীবে। প্রচন্ড ভালোবাসায়, তীব্র প্রেমে এই চলযান মন্দিরকে স্বাগত জানাতে হবে। নতুন যুগকে স্বাগত, যার চূড়োয় বসে আছেন শ্রী রামকৃষ্ণ এবং সেই যুগকে ধারণ করে আছেন স্বয়ং স্বামীজি। রাইট চয়েস প্রোডাকশন তাদের লিঙ্কটা দিয়ে দেবে। তাদের অন্তত 50,000 সাবস্ক্রাইবার আছে এবং সেই সাবস্ক্রাইবাররা আমাদের এই আড্ডার অনুষ্ঠান তারা দেখতে পাবে, শুনতে পাবে। এবং সেই জন্য বলছি যে আড্ডাটা একেবারে যেন জমিয়ে তোলা হয়। এর মধ্যে অংশমান এসে গেছে, অংশমানের কাছ থেকে কিছু কথা শুনি। অংশমান চক্রবর্তী। নমস্কার। কাব্যমহলের আজকের আড্ডার যে বিষয়, প্রেমে পড়া বারণ, এই শিরোনামের
আমি অবশ্যই বিরোধিতা করি, এবং শুধু আমি নই, আমরা সবাই বিরোধিতা করেছি। অঞ্জলদা নিজেও তাই। উনি যখন পোস্ট দেন তখন আমি বোধহয় কেসটা একাই খাচ্ছি। আমরা সবাই চাই বারবার প্রেমে পড়তে, রামগড়ের ছাড়া। অঞ্জলদা কি করে এইরকম কাণ্ডটা করলো আমি তো ভেবে পাচ্ছি না। আচ্ছা, আমাকে দেখে কি রামগড়ের ছানা মনে হয়? আরে এটা বলা হচ্ছে বেশি করে প্রেম করার জন্য। আচ্ছা, একটা কথা আমি বলছি, তোমরা সবাই এই একই প্রেমের পক্ষে, আমিও। কিন্তু যারা প্রেমে প্রচন্ড রকম ধাক্কা খেয়ে কেউ পাগল হয়ে যাচ্ছে, কেউ পাগলি হয়ে যাচ্ছে, তাদের নিয়ে কি করা যাবে? মাথা খারাপ হয়ে গেলে আর কি করে প্রেমে পড়বে? প্রেমিকাকে আবার সুস্থ করতে হবে। যাই হোক, আজকে বৃষ্টি দিন, আষাঢ় শেষ হতে চললো, দুদিন পরেই শ্রাবণ। একটি প্রেমের কবিতাই শোনাই। সেই কবিতার মধ্যে অবশ্যই রবীন্দ্রনাথ আছেন। আমি যদি তাকে নন্দিনী বলে ডাক, সেও কি আমাকে রঞ্জন বলে ডাকবে? আজি বরিশাল মুখরিত যদি গাই, সেও কি দু চোখে শ্রাবণ রাত্রি আঁকবে? কৃষ্ণ কলির রূপ কল্পনা করে কপালে সে রোজ পড়বে কৃষ্ণটি। কোনদিন যদি বিমলার কথা বলি, সেও কি বলবে নিখিলেশ সন্দীপ? কথায় কথায় অমরের কথা এলে তখন সেও কি তুলবে সুধার কথা? নষ্ট নীড়ের প্রসঙ্গ যদি ওঠে, সেও কি বলবে বৌঠান চারুলতা? একান্তে যদি শেষের কবিতা বলি, সেও কি খুঁজবে অমিত লাবণ্যকে? হবেই সব, তবে আমি প্রেম দেব, না হলে ভুলেও চোখ রাখবো না চোখে। অসাধারণ সুচিত্রনাথজি। সুচেতনার শায়েরি, আমি খুব জোরে জোরে কথা বলছি। হ্যাঁ, সুচেতনার, আমি চন্দ্রিকা, দেখা যাচ্ছে না। সুচেতনার শায়েরি, ওর একটা পেজ আছে এবং ও লকডাউনের সময় নিয়মিত, মানে প্রত্যেক বুধবার ছিল না, যদি আমি ভুলে না দিয়ে থাকি, আমি কিন্তু ওয়েট করতাম। ও এত চমৎকার করে শায়েরিটা বলতো, ওকে দেখা যেত একটা ব্ল্যাক স্ক্রিন, তার মধ্যে একটা ওয়েভ যাচ্ছে, আর মানে তরঙ্গ, শব্দ তরঙ্গ প্রবাহিত হচ্ছে, আর ওর কথা, মানে এটা একটা চমৎকার, আমার জন্য ওই সময় নতুন ভাবে বেঁচে থাকার কিন্তু একটা রসদ ছিল। অনুপ্রেরণা অনেক কিছু তো হয়, বলছি না তাই রসদই বললাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনুপ্রেরণা খুব সীমিত ব্যক্তিদের জন্য ব্যবহার হয়, তুমি না ব্যবহার করো, ঠিক আছে। এখানে কথা বলতে হবে, বুঝে না আচ্ছা, সুচেতনা, তোমার শায়েরি তো আমিও শুনেছি। ছোট বলবে, আবার বলবে, আবার বলবে, কিন্তু ছোট বলো। পরে প্রচুর, আমরা এখন থাকবো মোটামুটি 12টা ধরে রাখবো। सुचेतना शायरी, कविता मेरी रचित मेरी लिखी। एकदम प्रेम कुछ ऐसा अंदाज जो कहीं दिल को छू जाता है, ना चाह के भी हो जाता है। ऐसी लिखी एक कविता मेरे हाथ से। प्रीत की कहानी, गुलेआम इश्क की, महसूस बार बार बरसातों की बूंदों में अपने दिल की कहानी, राबता में सिर्फ और सिर्फ चेहरा तुम्हारी ही। गुल में खिले कई फूल, फूलों की महक में भौरा देखो कैसे झूम झूम। क्या कहती है आँखें की काजल आज,
जिससे लिखी चिट्ठियां दिल की जो आज भी है लिफाफे पर। ये प्रीत की कहानी, गुल में आज गुलाबों की पंखुड़ियों की कहानी। जून की बारिश में चलते थे दोनों, पैरों में गीले माटी जब लगते थे तब चलना था दूरी पे। पनघट में छतरी से ना ढको सराज, भीगने के इस मीठे महक में कुछ देर अब सांसों के लय में सांसें धरी, डूबो इस प्रेम के सागर में पल भर। वाह क्या बात सुचित्रा। तय हुआ था रास्ते अलग अलग, पर किस्मत के लिखे में है तुम्हारा सच। बाहों में जब मर जाना ही है तो इस प्रीत को रहने दो तुम्हारे साथ हमदम। गुल में आज सावन का मौसम है, झूमते हैं एतबार में दो। मुरली को बजने दो, घुंघरू को बजने दो। वफाए इश्क होता है पाक सरियाम, मालूम है तुम्हें। रातों की नींद गायब कर दिया है तुमने। दिन में दवा सा नशा है तुम्हारा साया। सैलाब सा धड़कन धड़क रहा है बार बार किसके नाम का। यादों के कटघरे में तुम ही तुम हो, बार बार सा कुछ हो रहा है क्या तुम भी छू रही हो। ये प्रीत की कहानी है, दो पल दो कल की कहानी है। वफाए इश्क की तालीम नहीं होती, तन्हाई में तुम्हारी यादें हो रही है और भी पक्की। दिन रात का पता नहीं, टिप टिप बारिश में बूंदों में धड़कन है सिर्फ तुम्हारी। काजल को आज रहने दो, इंतजार हर साल सावन में तुम ही तुम। ये प्रीत की कहानी है, दो दिलों की जिंदगी की कहानी। क्या बात एकदम महल बना दिया। हाँ, क्या बात है सुचित्रा। हाँ, तुमको ये शायरी जो तुम अभी निवेदन किया है, इसे गुलजार जी का एक लिखा हुआ जो खूब बहुत मशहूर जो गीत याद आ गया है। तुम जो कह दो तुम आज की रात, चांद डूबेगा नहीं, रात को रोक लो, रात बात है और जिंदगी बाकी तो नहीं। एकदम महल बना दिया। জয়া আছে, জয়া না, তুমি এখানে সামনে চলে এসো গো। জয়া কিন্তু খুব সুন্দর গান গায় এবং আমি জয়ার গান শুনেছি বিভিন্ন চ্যানেল গায়, ইউটিউব আছে, নানান রকম ওর গানের আমি ফ্যান। নিজের মানে খুবই ভালো লাগছে, কিন্তু নামটার সাথে একদমই মানে বিষয়টা কি যাচ্ছে, ওই একটু আগে যেটা প্রসঙ্গ উঠেছিল, এখানে সকলের প্রেমে আমি তো মুগ্ধ প্রথম। আর যে গানটা আমি আজকে গাইবো, এই গানটার নাম আচ্ছা, আজকের দিনটায় আসার পর তুমি কি একটু বেশি করে প্রেমে পড়বে? হ্যাঁ অবশ্যই করলাম। আমার প্রেমে পড়ার কারণ ছোটবেলা থেকে শুনেছি তো, যেটা বারণ করা থাকে সেটা আবার বেশি করে আমরা করতে হয়। আর সেই জন্যই এই ব্যবসাটা দেওয়া আর কি, যাতে আরো বেশি বেশি করে আমরা প্রেমে পড়তে পারি। একদম। যে গানটা আমি গাইতে চলেছি, তোমার জীবনে নিশ্চয়ই প্রেম অনেকবার এসেছে। প্রেম এসেছিল নিঃশব্দ চরণে, আমি গুরুদেবে চলে গেলাম আর কি। গুরুদেবের চলে যাওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আচ্ছা হ্যাঁ, একদম একদম। এখন যে গানটা কিন্তু মানুষ আছে যাকে সব রকম দিয়ে দেওয়া যায়। হ্যাঁ ঠিক আছে।
যে গানটি আমি গাইতে চেষ্টা করব একেবারেই আড্ডার মুডেই গাইছি গানটা, এবং এই গানটা আমার প্রথম অরিজিনাল যেটাতে কিনা আমি শুরু করেছিলাম। গানটার কথা লিখেছিলেন অমিত রায় দাদা, তিনি আমাকে বিশ্বাস করে শুরু করতে দিয়েছিলেন। তো মিউজিক ডিজাইন করেছিলেন অনুপম দত্ত। আমি গাইতে চেষ্টা করছি আর কি। একবার এই অনুষ্ঠান এরকম কিছু ভেবে কিন্তু আজকে না না না, আড্ডা একদম নির্ভেজাল আড্ডা, কোনো ভেজাল নেই এখানে। অরিজিনাল চা বিস্কুট এরপর খাবার আছে নানান রকম, কোনো ভেজাল নেই। আচ্ছা যারা যারা চা খাও নি, যাগুলো খেয়ে নাও, খুব ভালো চা, একদম দার্জিলিং থেকে টানা আসে, কোনো জায়গায় ব্রেক নেই। আমি খেয়ে নিয়েছি। বাহ, যদি বদলে যাই ঠিকানা, প্রেম কি বদলে যাই, যদি বদলে যাই ঠিকানা, প্রেম কি বদলে যাই, শেষ পথে মিলতে হয় সাগরে কিনারায়, শেষ পথে মিলতে হয় সাগরে কিনারায়, যদি বদলে যায় ঠিকানা, প্রেম কি বদলে যায়, ঢেউ আসে ঢেউ গায়ে বাড়ি আমাদের ঠিকানা জুড়ে, ঢেউ আসে ঢেউ গায়ে বাড়ি আমাদের ঠিকানা জুড়ে, একবার হাত ছুঁয়ে দেখো সেই আমি স্মৃতিতে পড়ে, একবার হাত ছুঁয়ে দেখো সেই আমি স্মৃতিতে পড়ে, যদি বদলে যাই ঠিকানা, প্রেম কি বদলে যায়, রাত জেগে SMS দেখা, ফেসবুকে উঠতাম বাবা, রাত জেগে SMS দেখা, ফেসবুকে উঠতাম বাবা, বই চাই শীত লাগাও, ঠিকানায় প্রেম জাগে একা, বই চাই শীত লাগাও, ঠিকানায় প্রেম জাগে একা, যদি বদলে যাই ঠিকানা, প্রেম কি বদলে যায়। চেষ্টা করলাম। দারুণ দারুণ, অসাধারণ। আরো একটা গান শুনবো, কিন্তু আরেকটু পরে। হ্যাঁ? তুমি আছো তো এখন? এখন আছি, তবে আপনাকে তো মানে বলেছিলাম আপনাদের ও আজকে একটা অ্যাওয়ার্ড দিতে যাবে আজকাল থেকে, ও সেখানে সিলেক্টেড, তাই তো? সঙ্গীত শিল্পী আপনাদের হিসেবে সকলের আশীর্বাদ। হ্যাঁ, আজকাল অ্যাওয়ার্ড দিচ্ছে ওকে, মানে বেস্ট সিঙ্গার অ্যাওয়ার্ড। তো আজকের এই আড্ডার মধ্যেই মাঝখানেই আমাকে বলে রেখেছিল যে দাদা আমি কিন্তু ওটা নিতে যাবো, তুমি দেখেছো বলে আমি এখানে আসছি। দাদার আমি ভীষণ বড় একজন ভক্ত, এবং অবশ্যই বলতে মানে একদম মানে লাইভ আবার চোখ খোলা, কারণ অন্তর্ভুক্ত কথাটাকে আমি খুব একটা বিশ্বাস করি না, একদম, দেখতে একদম। পাবো না, অনুভব না করলে কি করে হবে। তো সে কারণে আমি দাদার একজন ভক্ত, এবং সাথে অবশ্যই উনি যিনি আমার সামনে রয়েছেন, আমি তো পুরুলিয়ার, আমার আদি বাড়ি পুরুলিয়াতে, কিন্তু মানে দিদি অনেক দিন ধরে আমার বাবা এই কদিন আমার সঙ্গে, কদিন আগেই আমার সঙ্গে পুরুলিয়া অনুষ্ঠান করে এসেছে। মানে দিদির আমি একজন অধম ভক্ত, দিদির কারণেই আগমন তরুণ মজুমদারের সিনেমাটা অনেকবার দেখেছি আমরা। বাবা, ভীষণ বড় ভক্ত একজন। তো খুব এটা আরেকটা কিন্তু কারণ আমি বলেই ফেললাম, সত্যি দেখো কাণ্ড, কত রকম প্রেমে পড়ছে মানুষ। এটা ব্যাপারটা আমারও আছে। আগমনের একটা গান শুনি, তোমার কাজটারের গানটা শুনবো, আর শুনবো আর একটু কারোর কবিতা, একটু দুটি একটু কবিতা বলো, কথা বলো, কবিতা বলো। আমার
বাড়ি থেকে, যেটা সবাই বলছেন যে সবার বাড়ি থেকে অনেক বারণ ছিল, নিষেধ ছিল, আমার কোনোদিনই কিছু ছিল না বারণ। তো ভীষণ স্বাধীনভাবেই বড় হয়েছি। কিন্তু ঘটনাটা হচ্ছে প্রেমের ক্ষেত্রে এই যে ক্যাপশন প্রেমে পড়া বারণ, এটা আমার ক্ষেত্রে মনে হয় ঠিকই আছে। একদম কি খুশি হলাম গো। একদম না কেন না, প্রেম মানুষের জীবনে নিশ্চয়ই দরকার। আমি একদম ব্যবহারিক জীবনের কথা বলছি যে প্রেম দরকার। প্রেম ছাড়া মানুষ চলতে পারে না, বাঁচতে পারে না, সৃষ্টি করতে পারে না, খুব সত্যি। কিন্তু যেটা সব থেকে বেশি প্রয়োজন যে কোনো সম্পর্কের ক্ষেত্রে, সেটা হচ্ছে বিশ্বাস, সেটা হচ্ছে স্নেহ, সেটা হচ্ছে সম্মান এবং যত্ন। এই চারটে জিনিস কিন্তু আমরা দেখছি অনেকদিন ধরে যে এই চারটে জিনিস কিন্তু হারিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে যারা ধরুন দুটো পারস্পরিক বা দুটো মানুষের পারস্পরিক ভালো লাগার সত্যতাটাই যদি প্রেম হয়, আমরা যদি ধরি, তো সেক্ষেত্রে সেইখানে এই জিনিসগুলো থাকা খুব দরকার। কেননা যদি আজকাল একটা জিনিস ভীষণভাবে মার্কেটে ইন, যে ফান, গেম, মজা, এই শব্দগুলো, তো এই শব্দগুলো ভীষণভাবে কিন্তু আমাদের এই ব্যবহারিক জীবনে ঢুকছে। আমি যেহেতু পাবলিক হেলথ নিয়ে প্রচুর কাজ করি, তো সেই কারণে এটা আরো ভীষণভাবে আমরা দেখছি এবং শারীরিক মানসিক প্রচুর ব্যাধি তৈরি করছে। যদি দুটো মানুষই সমমনস্ক হয়, তারা যদি গেম, ফান এগুলোর মধ্যে থাকে, সেখানে যদি তারা একটা সম্পর্ককে রাখতে চায় যেটা আদতেও কোনো সম্পর্ক নয়, তাহলে ঠিক আছে। কিন্তু যদি একটা মানুষ খুব সিরিয়াস, সেই গেম মানে ফান, গেম এগুলোতে বিশ্বাসী নয়, সেই মানুষটা মানে তার উল্টো দিকে যে মানুষটা, সে তাকে যতই প্রেমের সুন্দর স্বপ্ন দেখিয়েছে, সে সেগুলোতে বিশ্বাস করেছে, তারপরে যখন সে ঠকেছে, সেই মানুষটার জীবন কিন্তু একদম তছনছ হয়ে যায়। আমি এটা বলছি না যে সব মানুষেরই জীবন তছনছ হয়, কেননা প্রত্যেকটা মানুষেরই মানুষ কোনো একটা অনুভূতিতে কিভাবে রিয়াক্ট করবে সেটা ভীষণভাবে ব্যক্তিগত, সবার ক্ষেত্রে সেই পেসটা সমান হয় না। কিন্তু আমি এরকম প্রচুর মানুষকে জানি যারা তাদের মানে দুর্দান্ত কেরিয়ার ছিল, তাদের সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে বা তারা জীবনে অনেকটা পিছিয়ে পড়েছে। তো সেই কারণে আমার এখন মনে হয় যে বিশ্বাসটা কি করে করবো, তো তার থেকে বাবা ওই এই সুস্থ শরীরকে ব্যস্ত করে কোনো দরকার নেই। এটা আমার মনে হয় যে ঠিক আছে, প্রেম আছে, ভেতরে প্রেমটাকে জানিয়ে রাখো, ভালো ভালো কাজ করো, ভালো ভালো লেখালেখি করো, তোমার যা ভালো লাগে করো। কিন্তু হ্যাঁ, যদি সেই রকম কোনো মানে বিশ্বাসযোগ্যতা পাও, সেটাও সময় বলবে, তাহলে এগো। আদারওয়াইজ সুস্থ শরীরকে ব্যস্ত করে বাবা মার অশান্তির কারণ হয়ে, নিজের অশান্তির কারণ হয়ে এবং নিজেকে কয়েক যুগ পিছিয়ে নিয়ে গিয়ে আমার মনে হয় না কোনো লাভ আছে। তো এরকমই একটা কবিতা শুনলাম। ঠিক কথা বলছে বাকি কি বলছি। সমর্থক বাড়ছে, চলো। আমি কখনোই প্রেমের অগেইনস্টে নই, কোনোদিন নই, কোনো মানুষই হবে না। কিন্তু আমার মনে হয় যে আমাদের পা দুটো না জমিতে রেখে চলা উচিত, এটা আমি মনে করি। যে যেটা বাস্তব, যেটা আমরা প্রত্যেকদিন দেখছি, সেই জায়গাগুলোকে আমাদের কারেকশন করার কথা ভাবা উচিত। তাহলে কিন্তু যে জিনিসটা সুন্দর, সেই জিনিসটা আরো বেশি সুন্দর হয়। তো এরকমই একটি কবিতা শোনাই, অন্তত বলছিলাম যে একটা কবিতা শুনবো, একটা কবিতা শোনাই। সংসারে এমন মানুষ কি আছে যে কিনা দীর্ঘ দীর্ঘ দিন দুঃখ না দিয়ে পারে, যে মানুষই সুখের নদীতে সাম্পান ভাসাবে বলে শব্দ দিয়েছে, যে মানুষের কাছে এসে বিস্তর গল্প শুনিয়েছে ফুলের জন্মের, প্রজাপতির ডানায় যে রং আছে সেই রঙে, যে মানুষই আকাশের ডাল থেকে চাঁদ ছিঁড়ে এনে কপালে পড়াতে চেয়েছে আমার, তারই বড় তাড়া পড়ে যাবার, যদি হাতটা না বাড়াই তার হাতের দিকে ক্রমশ, অথবা যদি বাড়াই সে ছুঁয়ে
শুনে আস্তে আস্তে মন্থন করে মেদ মাংস, বশ করে স্নায়ু। ভালোবাসা শব্দটি যে যত বেশি উচ্চারণ করে, সেই যায় ভেলাতে এক এক ঘাটে এক এক বুকের সম্মান। বেনিয়া প্রেমিকগুলো কড়া দরে ফেরি করে ফিরে প্রেমের উপর। সংসারে আসলে সেরকম মানুষ নেই যে কিনা দীর্ঘ দীর্ঘ দিন দুঃখ না দিয়ে পারে। নমস্কার। বাহ। আচ্ছা, চন্দ্রিকা চন্দ্রিকা তো প্রেম সম্বন্ধে প্রচুর অনেক কিছু জানে, যার জন্য ওকে রিজার্ভে রেখেছি। ও যদি ভাগ না করে দেখি হবে জানি না। না, এটা আমার বাবা বলেন যে তুই আর কিছুতে পিএইচডি না করিস, প্রেমে করছিস। মানে প্রথম প্রেমপত্রটা পেয়েছিলাম তখন বোধহয় মাধ্যমিক দিয়েছি। তখন আমির খানের কায়ামত সে কায়ামত তক সিনেমাটা রিলিজ করেছিল বাহ। এবং রক্তে লেখা চিঠি পেয়েছিলাম, জীবনে প্রথম প্রেমপত্র। বাহ বাহ। क्या करूं मेरा जो हाल है रात दिन तुम्हारा ख्याल है। লাইনগুলো এখনো ভুলিনি। এটা রক্ত দিয়ে লিখেছে? হ্যাঁ, এবার কিসের রক্ত আমি জানি না, কিন্তু রক্ত ছিল। মুরগির রক্ত। তা আমি জানি না, তবে আমি দুটির সঙ্গে একটা বিষয় একমত যে মানে প্রেমে করে এসে যাওয়া। তুই পাঠিয়েছিল তাকে তুমি চেনো? হ্যাঁ হ্যাঁ চিনি। ও নাহলে যদি না চিনতে নিশ্চয়ই মুরগি বিক্রি করতো, সেই মুরগির রক্ত। না না, আমার নামটা মনে আছে, নামটা আর বলছি না। আমি কিন্তু নামটা এত বছর পরেও ভুলি নেই। প্রথম এটা কিসে আসা? তুমি তরুণ মজুমদারের ভালোবাসা দেখেছো? হ্যাঁ, অনেকবার। তাপস পাল কিন্তু মধু বিক্রি করতো। এই আর কি। তবে দুটির সঙ্গে আমি একমত যে প্রেমে পড়ো কিন্তু সেটা বাস্তবের মাটিতে পা রেখে। যেটা এখন দেখা যাচ্ছে যে প্রেমে পড়ে চলে যাচ্ছে, বাবা মার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং তারপরে তার জীবনে কিন্তু মর্মান্তিক ঘটনা ঘটছে। মানুষ আজকাল সঠিক প্রেমকে চিনতে কোথাও যেন ভুল করে ফেলছে, এটাই আমাদের আলোচনা ছিল আজকে। কোথাও একটা ভুল করছে। আমার মনে হয় যে কোনো বাবা মাই তো তার সন্তানের খারাপ চান না। সেক্ষেত্রে যদি কেউ প্রেমে পড়ে, একটু বাবা মাকে বললে হয়তো প্রথমে বকা খাবে, কিন্তু এখনকার বর্তমান যুগে আমার মনে হয় না। তবে হ্যাঁ, গ্রামের দিকে বাবা মারা কিন্তু এখনো অনেক রক্ষণশীল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সেই ক্ষেত্রে আমার মনে হয় ছেলেটাকে একটু যাচাই করে নেওয়া দরকার, বা মেয়েটাকেও যাচাই করে নেওয়া দরকার। শুধু ছেলে বলবো না, এটা বলা ভুল হবে। উভয় ক্ষেত্রেই কিন্তু এরকম ঘটনা ঘটছে, প্রতারিত হওয়ার ঘটনা ঘটছে। দেখা যাচ্ছে যে মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স যেটাকে আমরা বলি, ওটাও তো প্রেম। ওই প্রেমটাকেও অস্বীকার করা কখনোই যাবে না। এবং এই যেটাকে আমরা মানে পরকীয়া বলি, পরকীয়া প্রেম, সেটা তো এখন আইনসম্মত। কাজেই অনেক মানুষ এটার সুযোগও কিন্তু নেয়। সেই দিকগুলোকে একটু মাথায় রাখলে আমার মনে হয় প্রেমে পড়তে কোনো দোষ নেই। না ক্লাস 10 আমরা জানতাম তারপরে কোনো উচ্চ থাকবে আমরা তো ক্লাস 10 পুরো নাকি এগিয়ে গেছি। না, আমরা ট্রেনিং শুরু করেছি, সেটা শেষ করবো। বাকিগুলো উচ্চ থাকবে। বাকিগুলো আজকে বললে খুব উপভোগ। না না, আমার হাজবেন্ড লাইফটা দেখছি। ও আচ্ছা আচ্ছা। অসুবিধা তাদের কিছু নেই। আমি তো ওকেও বিয়ে করেছি প্রেমে করে, কাজে প্রবলেম কিছু নেই। ও জানে মাঝের সংখ্যাগুলো না জানলেই না না, জানলেও কিন্তু নেই। আমার বর খুব মানে লিবারাল। ও জানে যে সারাদিন ঘুরে বেড়াতে পারে, রাত্রিবেলা ঠিক টুকটুক করে বাড়িতেই আসবে। না, এখন আর অন্য জায়গায় বলে যাওয়ার চান্স নেই। এখন বলে নয়, মানে ও বরাবরই খুব স্বাধীন চেতা। বলে তুমি যাও না, কোথায় আর যাবে। গ্রামে বলেছে, গ্রামে অনেক বেশি রক্ষণশীল না, গ্রামে আরো অনেক। না, আমি রক্ষণশীল ওটাই বললাম। গ্রামে কেন বেশি হচ্ছে, কারণ যেহেতু ধরো আমাদের বাংলা তো বর্ডার এরিয়া আসলে, সেখানে বাইরে থেকেও প্রচুর ইনফিলট্রেটার্স এসে আমাদের এখানে স্বপ্ন দেখিয়ে তাদেরকে একেবারে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এসব হতেই থাকছে। এবং শুধু এই যে পরকীয়া বললে, পরকীয়া ধরো আমার স্বামী কম রোজগার করে,
তো এইবার কেউ এলো, সে দুবাইয়ে কাজ করে বা কোথাও কাজ করে, সে আমাকে একটা সিনেমা বাংলাদেশের সুরেন বলে একটা সিনেমা বাংলাদেশের সদ্য আমি দেখলাম, তো সেই ছবিটাতে রয়েছে এত লোক মেয়েছে, সে নিজের স্বামীকেই পাঠিয়েছে দুবাইয়ে এবং সেখানে বলেছিল 70-80 হাজার টাকা পাবে, কিন্তু পেল না, 10,000 টাকা খনি শ্রমিকের। সে একটা মানে ইলেকট্রিক লাইটের ঠিকঠাক করতে পারলো, সেই রকম একটা ছেলেকে খনি শ্রমিকের কাজ দিত, ন্যাচারালি যে কাজটা তার পাওয়া উচিত সেই কাজটা করতো, তার ন্যাচারালি তার রোজগারটা অনেক কমে গেল। এবার তার বন্ধু তাকে ভোগ করলো এবং তাকে অনেক সোনার গয়না দিল, অনেক কিছু দিল, তারপরে তাকে মারলো, ধরলো, মানে সে অদ্ভুত। এই যে আমাদের টোটাল এই যে প্রেম, তুমি বলছো প্রেমে পড়া মানা, এটা কিন্তু সত্যি সাম এক্সটেন্ট আমরা সবাই এটা বিরোধিতা করেছি। টু সাম এক্সটেন্ট আমাদের প্রচুর নোটিসে রাখতে হবে যে কারা আসছে তোমার প্রেমগুলো, মানে আর কি হয় এক একজন না প্রথম দিনে আলাপে বলে দিল আমার এটা ভালো লাগে, আমার জীবনানন্দ ভালো লাগে, আমার একজন ভালো লাগে, সে কিন্তু পড়াশোনা করে এসে তোমাকে ইমপ্রেস করবে। এরকম বহু মানুষ আছে, সে হয়তো লাল টকটকে শার্ট পরে, আমার না একটু ভালো লাগে না, কি ভালো লাগে এই হালকা, সে কিন্তু ওই রকমই হালকা পরে আসবে তাকে ভোলাবার জন্য। এটা একটা অভিনয়, হ্যাঁ। তো এই সবাইকে না নোটিসটা, বিশেষ করে মা বাবার নোটিসটা মানে বা অভিভাবকদের নোটিসটা করাটা মানে উচিত। তাই তুমি তোমার যে আজকে টপিকটা না বারণ করলে তো হবে না। প্রেম তো দেখো, প্রেমে কোনো অর্গান নেই, হ্যাঁ চোখের জলের একটা অর্গান আছে, চোখ আছে, ওখানে প্রেমটার কোনো অর্গান নেই। সে অর্গানটা না মানে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে মানে সর্বাঙ্গ দিয়ে সেই প্রেমটা। তো সেই জন্য আমাদের সবাইকে একটু ভালো করে যেটা লাইভ করেছো এটা, আমাদের সবাইকে খুব সন্ত্রস্ত থাকতে হবে। এই যে সমান বললেন যে অভিনেতা অনেক আছে, অভিনেত্রীও অনেক আছে, তাদের কাছ থেকে নিজেকে বাঁচানোর দায়িত্ব কিন্তু আপনাদের। আর এই অধিকারটা ভালো করে মানুষের জীবনটা নেওয়ার জন্য আমাদের অধিকারটা কিন্তু আছে। অনেকটা পিছিয়ে যায়, টোটাল ফোকাসটা চেঞ্জ হয়ে যায়, হয় বিশেষ করে মেয়েদের, ছেলেদেরও যে হয় না তা না, ছেলেদেরও প্রচুর হচ্ছে। এরকম অনেক অভিনেত্রী মেয়েরা একের পর এক এরকম কাণ্ড করে যায়। আমি না আমার কিছু অভিনেতা অভিনেত্রী বন্ধুদের আমি একটা কথা বলি, তোমরা না ডিভোর্স করবি না, কারণ কি হয় সেই মানে ওই আদার সাইড অফ দ্য সেম কয়েন না, সুযোগ মানে খুব সাংঘাতিক বেশি গোলমাল হচ্ছে, তখন হয়তো ডিভোর্স ছাড়াছাড়ি বা আলাদা থাকা একটা ইয়ে নেওয়াই যায়। কিন্তু একজনের আছে না, তোমরা লক্ষ্য করছো বারবার স্বামী পরিবর্তন হচ্ছে বা স্ত্রী পরিবর্তন হচ্ছে, সেখানে নিজেদের মধ্যে বসে আলোচনা করাটা অনেক ভালো। প্রেমটা কিন্তু থেকেই যায়, একদম ব্লকারের রোজের মধ্যে প্রেমটা থেকে যায়, সেটা থেকে বার করে নিয়ে আসার দায়িত্ব কিন্তু তোমাদের নিজেদের। আর এই ছোট ছোট ব্যাপারগুলো মানে খুব ছোট, আলুনি তরকারি কোনোদিনই নুন দেওয়া তোমার ঠিক হয় না, ও এতে কিছুই পারো না, তাহলে কেন যে মানে ফর হোয়াট ইউ আর হিয়ারিং আমি এই বলছি। এই যে ছোট ছোট আন্ডারস্ট্যান্ডিং তখন মনে হয় একটু আলাদা, বিচ্ছিন্ন নয়, একটু আলাদা খাবার নিজের নিজের সেই আমি সবাইকে বুঝতে দিতে করিস না, এটা একটা দেখবি খুব কমন একটা। দিল্লিতে নাকি every alternate house has got a divorce, মানে এটা খুব খারাপ। দিল্লিতে আমার বন্ধু বান্ধব আত্মীয় রয়েছে। আর গ্রামে গঞ্জে যেটা সেটা আমার সাংঘাতিক। গ্রামে গঞ্জে থেকেও না থাকা, সে একটা অদ্ভুত মানসিকতার উপর অদ্ভুত চাপ করে, which is also very very painful. ছেলেরা এই করতে চায় না, আমার এরকম বিশ্বাসটাই তো নেই। ব্যাপারটা হচ্ছে যে বিয়ে করার ব্যাপারটা আলাদা, বিয়ে করার ব্যাপারটা আলাদা, প্রেমে করার ব্যাপারটা আলাদা। প্রেমে করলেই যে বিয়ে করতে হবে সেটাও আবার অনেকেই সেটা নেয় না। প্রেম করেও বিয়ে না করেও অনেকেই থাকে, বড় বিখ্যাত মানুষরাও থাকে, আবার একদম উঁচু মানুষরাও থাকে, সাধারণ মানুষরাও থাকে।
আর ওই ঘন ঘন বিচ্ছিন্ন হয়ে যাওয়া, ওটা বোধহয় একটা অন্য কালচার আমার মনে হয়। ওটা ঠিক প্রেম ভালোবাসার কালচার নয়, ওটা সেই এই শার্টটা যেমন আজকে আমি পরে এসেছি, আবার কালকে আবার অন্য শার্ট পরবো, এইরকম ধরনের ব্যাপার। এই অনেকদিন পড়া হলো, এইরকম ধরনের ব্যাপার। আমার মনে হয় না ওর সঙ্গে ভালোবাসার কোনো যোগাযোগ আছে। আমার আজকে ব্রেকআপ কোনোদিন হয় না। ব্রেকআপ দ্বারা মানে আমি বেঁচে গেলাম। কবিতাটা শুনবো। আচ্ছা, কবিতা সুন্দর, কবিতাটা শুনবো। একটু বড় গান, কথাগুলো এই মুহূর্তে আমার খুব একটা মনে নেই, আমি প্রথম ভুলাইয়া গাওয়ার চেষ্টা করছি। আমরা বুঝি না কাঁটা তারে বাধারে, আকুল পরাণে সুরকে সাধারে। আমরা বুঝি না কাঁটা তারে বাধারে, আকুল পরাণে সুরকে সাধারে। গঙ্গা পদ্মায় দিলা গেল, গঙ্গা পদ্মায় দিলা গেল একই জলের ধারা রে। আমরা বুঝি না কাঁটা তারে বাধারে, আকুল পরাণে সুরকে সাধারে। আগমনের গান জানা যাবে? সত্যি গানগুলো সত্যি শুনতে আমার মনে আছে, কিন্তু কথাগুলো একটা গান আমার এই গানটা আমার ভীষণ ভালো লাগে। একদম শেষের দিকে গান থাকছে, সিনেমাটা শেষের দিকে, ভীষণ প্রিয় গান। গানগুলো প্রত্যেকটা মনে আছে। যদি কেউ কৃষ্ণ চায় কোনো বাধা বাধা নয়, শুধু কৃষ্ণ তবে রাধা রাধা। এইটুকুটা করি, এটুকুই কর। যদি কেহ কৃষ্ণ চায় কোনো বাধা বাধা নয়, কৃষ্ণ তো কৃষ্ণ তবু রাধা রাধা। যদি কেহ কৃষ্ণ চায় কোনো বাধা বাধা নয়, কৃষ্ণ তো কৃষ্ণ তবে রাধা রাধা। এই দিনটা আবার স্মরণীয় হয়ে থাকবে দিদির সামনে। দিদি অনেক বড় সব শুরু হলো। ওখান থেকে এবারে তখন আমার বয়স 13 হবে। তো বাবা দিদি নাম রেশন দোকানে গেছে, রেশন দোকানে কাজ করতে, পরে দেখতে একটু বড় হয়েছে। রেশন দোকানে ভদ্রলোক জিজ্ঞেস করেছে কি নাম আছে, বলছে বেবি। সবাই তো বেবিটা একদিন বড় হয়ে যায়, কি নাম নাম পাল্টাবো তো। বাবা বলছে কি এরকম ভাবে হঠাৎ করে জানাতে পারি না, আমি নাম বসিয়ে দিই। তখন পাপিয়া অধিকারী সবার করে চাবিটা নিজের হাতে দিয়েছে। তো তখন আমার নাম হলো পাপিয়া। বিয়ের পর আমি প্রচন্ড, আমার ভিতরে একটা রাখা আছে, এটা আমার খুব অহংকার, আমি ভীষণ যত্ন করে ভালোবাসি। বর আমার ভালোবাসা দেখে নাম ছিল রায়। তো আমি যেহেতু একটি প্রাইমারি স্কুলের টিচার, সে কারণে ওর খুব ইচ্ছে ছিল ওর পদবিটা আমার সাথে যোগ করার, কিন্তু সেটা আমার সরকারি সমস্ত খাতায় চেঞ্জ করতে হবে, তো সেটা আমি করতে পারিনি। ওই আবদারটুকু ভেবেছিলাম পরে করবো, কিন্তু করা হয়ে ওঠেনি। কিন্তু ওর নামটা আমি আমার নামের সঙ্গে জুড়ে দিয়েছি, তাই আমার নাম হচ্ছে পাপিয়া রায় চট্টোপাধ্যায়। আচ্ছা, এবারে যেটা বলার, আমি কি বলবো একটু, মানে যেটা শুনে অন্যরা আমাকে দেখেছে, কিন্তু সেটা বলবো। অনেক শাড়িতে মা নানা রকম ফুল পাতা এঁকে দেয়, তো এবছরের পুজোতে একটা শাড়িতে মা শিউলি ফুল এঁকে দিয়েছে, তো সাদা সেই কমলা সুতো দিয়ে। তো সেই শাড়িটা পরে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম,
আর সেই অনুষ্ঠানে গিয়ে ফিরে এসে রাত্রিবেলা এই লেখাটা আমি লিখেছিলাম। যখন বললো না দাদা যে ভালোবেসে অনেক সময় মানুষের মাথা খারাপ হয়ে যায়, আমার সত্যি মাথা খারাপ হয়ে গিয়েছিল এবং আমি অ্যাসাইলামে ভর্তি ছিলাম কিছুদিন। হ্যাঁ, তার কারণ আমার বরকে, তার কারণ হচ্ছে 2021 সালে করোনায় আমার বর চলে যায়। তো আমি না নিতে পারিনি, আমাকে আমার বর ঠিক মায়ের মতো ভালোবাসে। আমি এখনো বিশ্বাস করি ভালোবাসি, আমি ভালোবাসতো এটা বলতে চাই না। আজকে এই যে দিদির পাশে বসে আমি কথা বলছি, এটাতেও আমার মনে হয় তার হাত আছে। তো যে লেখাটা লিখেছিলাম সেটা প্রেম তো শুধুমাত্র একটি নারী পুরুষের মধ্যে হয় না, মানুষের সাথে মানুষের হয়, জীবের সাথে জীবের হয়। সেই লেখাটা আমি শুনেছি। শাড়ির আঁচলে সাদা আর কমলা সুতোর মিশেলে শিউলি ফুটিয়ে যতই কবিতা বলি না কেন, বুকের উনুনে গনগনে কয়লা জ্বলতেই থাকে। আমি না পুরনো শোকের জ্বলন্ত আঁচে উঠতে থাকি, ডাব ফুটিয়ে দেওয়া গরম ধোঁয়ায় আমি উঠতে থাকি। ঘরের সিলিং ফ্যান স্থির চোখে আমাকে ডাকে, বলে আয়, আমার পাখার গা ডুবিয়ে নে, জড়িয়ে নে নিজেকে। আমি বলি না, আমি ঈশ্বরের কাছে খুশি হওয়া হরমোন ভিক্ষে করি। ঈশ্বর মুখ ঘুরিয়ে নেন, তখন আমি মানুষের কাছে গিয়ে দাঁড়াই। মোবাইলের কিবোর্ডে পাগলের মতো হাতড়াই, স্কুলবেলায় হল ঘরে তক্তপোষের উপর একসাথে নাটক করা সুচেতা নদীর নাম্বার। বলি দিদি, ফোনের প্রান্ত থেকেই জীবনের সংলাপ বলো, আমার মগজের দেওয়ালে পুঁতে দাও লাল চন্দনের চারা, মৃত্যুর গন্ধ ফাঁকা পুরো। মৃত্যুর নেশা যখন ঘন হয়, তখন আমি দৌড়ে দাঁড়িয়ে পড়ি রুমাদের ধমকের তলায়। সেই ধমক আমাকে সম্বিত ফেরাবার জন্য থ্যাপড়া পাউডারে সিমেন্টের মতো সাদা মুখে খাবলা করে লাগানো সস্তায় লাল ঠোঁটলা, ঘন্টায় 150 টাকায় নিজেকে বিক্রি করে তবু বাঁচতে চাওয়া মেয়ের সত্যিকারের গল্প শোনা। মৃত্যু যখন আমার মনে চৌকাঠে নিবিড় আলপনা আঁকে, তখন রুদ্রদা আমাকে দেখিয়ে দেয় এই মৃত্যু বড় ছোট, এই মৃত্যু শুধু নিজের জন্য। কবি আমাকে বড় মৃত্যুর কথা বলে, যে মৃত্যুতে পৃথিবীর অনেক মানুষ ভালোবেসে কাঁদে, কিন্তু এমন মৃত্যুর জন্য বাঁচার মতো বাঁচতে হয় আগে। পৃথিবীর আলমারিতে রেখে যেতে হয় কাজ। আমার সঙ্গীত ফেরে ঘরে সিলিং ফ্যান থেকে আমি দড়ির গিট খুলতে থাকি। ফেসবুকের দেওয়ালে আমি অনেক দিন আগে কিশোরী বেলায় যে নীলাঞ্জনাদিকে ভালোবেসেছিলাম তার মনে আমি আমার মুখ গুজে দিই। গুগল মিটে দেখতে পাই ভেসে উঠছে এক চমৎকার কবিতার লাইন বলতে থাকা নির্বাচক। শৈশবে সামনের দিকে দাঁতের মধ্যে লবঙ্গ গুজে রাখায় লবঙ্গ গন্ধি সুদৃশ্য দাঁতের শাড়ি। বুঝতে পারি এই মুখ রত্না মিত্রের, যিনি দুপুরবেলা বনেদি রান্নাঘরে হিমোগ্লোবিন কমে যাওয়া ফ্যাকাশে বোনের জন্য কুলেখাড়া রস জমা করেন, আর বিকেলে হাঁটু ছোঁয়া চুল খোপায় এঁটে সে খোপায় কাঠচাপা ফুল লাগিয়ে রবীন্দ্র সদনে জীবনানন্দের কবিতা বলেন। শরতের আকাশ, কাশ ঢাকা মাঠ, গাওয়া ঘি, নরম তাল পাতালি, সামান্য বাদাম গুঁড়িয়ে দেওয়া ভাতের প্রথম পাতে লাল শাক, পরম পছন্দে টাকায় শব্দ করে খাওয়া কদবেল মাখা, চিরুনির দাঁতের মতো সাজানো গোলাপি বাহারি লেবুর কোয়া মৃত স্বামীকে দিতে পারছে না বলে আমি শোকে হুহু করে উঠি। মনে হয় প্রিয় যখন নেই তখন এরা কেন আছে। তখন চন্দন দা আমাকে বলেন, একদিন তুমিও থাকবে না, কিন্তু এরা সব অবিকল থাকবে। একদিন তুমি আমি সবাই চলে যাব, কিন্তু জীবনকে মুক্ত করা সম্ভব এখানেই পড়ে থাকবে। কবির কথায় আমি স্থির হই, আমার স্থির শোক প্রস্ফুটিত হয়। চুল্লির দিকে চেয়ে থাকা মুখ আমি সজোরে ঘোরাতে চাই জীবনের দিকে, যে আমি দুঃস্বপ্নের মধ্যে দেখতে পাই আমার না হওয়া
সন্তানের দেহ মোড়ানো আছে প্লাস্টিকে, ঠিক তার বাবার মতো আমি সেই দুঃস্বপ্নের দিকে থুতু ছিটিয়ে দিই। আমার আদরের সোহাগের যত্নে সাজানো সংসার, লক্ষ্মীর ঘট, পেতলের প্রদীপ, সবজি কাটার পটি, মশলা পিসাইয়ের শিলনোড়া, আলপনা দেবার খড়ি মাটি, নরম পাপড় সব সব প্লাস্টিকে জড়িয়ে গেছে। সেই প্লাস্টিকে মোড়া পোকায় ঢাকা স্মৃতির সবে আগুন ধরিয়ে দিতে দিতে আমি পৌঁছে যাই 30 বছর আগে গোবরডাঙ্গার মায়ের পিসিমার বাড়ি, যেখানে এক পুরনো ইটের দেওয়ালে নীল ডানাওয়ালা প্রজাপতি বসেছিল। আর সেই প্রজাপতি পাখার দিকে চেয়েছিল বছর দশকে হাঁটুর উপর পড়া এই মুগ্ধ আমি সেই মুগ্ধতা থেকে জীবন শুরু করতে চাই। আমি জানি আমি পারবো, কারণ ঈশ্বর নয়, মানুষ আছেন আমার পাশে। ঈশ্বরের প্রেমে নয়, আমি মানুষের প্রেমে পড়েছি। শেষ পর্যন্ত জীবনের দিকে ফিরিয়ে দেয় ঈশ্বর নয়, মানুষ। বাহ, এটা 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 তোমার লেখা না? বাহ, অসাধারণ সুন্দর লিখেছ, সুন্দর লিখেছ। যা বলবে মাইকে বলো। আমার মনে হয় মানে এটা কোনো সংস্কার নয়, দিদির সব থেকে সুন্দর গয়না হচ্ছে এটা। আমি কখনো খুলতাম না। আমি বলছি না যারা পড়ে না তারা ভালোবাসে না স্বামীকে। আমার বর খুব ভালোবাসতো, ভালোবাসার কারণ সে তার মায়ের মধ্যে যা যা দেখতো সে এসে আমাকে তাই তাই বলতো। আমি তার ভালোবাসাটুকুকে সম্মান রাখার জন্য আমি এটা পড়তাম। এমনকি যখন চলে যায় আমার মনে হয় যখন ভালোবাসা ফুরিয়ে যায় তখন শুধু একটা মেয়ে নয়, একটা ছেলেও বিধবা হয়, কিন্তু মৃত্যুতে কখনো বিধবা হয় না। মৃত্যুর পরেও আমি শাখা পড়তাম, কিন্তু যেহেতু আমি একদম গ্রাসরুট লেভেলের একটা স্কুলে পড়াই, সেখানে সবাইকে নিয়ে আমাকে চলতে হয়। আমার কলিগরা সমান মানসিকতার নয়। আমাকে এরকমও কথা শুনতে হয়েছে, পরের মৃত্যুটাকে নিয়েও সিনেমা বানিয়ে ফেললি। আমি ভাবলাম ঠিক আছে থাক, সবার যখন চোখে ঠেকছে একজন বিধবা শাখা পড়ে আছে, আমি শাখা খুলে ফেলেছি। শাখার প্রতি আমার বড় লোভ, ঈশ্বর কেড়ে নিয়েছে সেটা। মাঝে মাঝে একটু আমরা ভারাক্রান্ত হয়ে যাচ্ছি, তাই তো? তনুশ্রী গান হয়েছে, তনুশ্রীর গান আমরা শুনি। চন্দন রায়চৌধুরী স্যারের কাছে 17 বছর ধরে শিখছি। চন্দন রায়চৌধুরী স্যারের কাছে 17 বছর ধরে শিখছি, বাহ, বাহ, বাহ। এখনো শিখছি। খুব সুন্দর ধরেছিলে। আর দেবজ্যোতি মিশ্র স্যারের কাছেও শিখছি। প্রেম এসেছিল বলে ছিলে গেল, আমি বারো নয় কিন্তু চলো। একবারই এসেছিল নীরবে আমারই দুয়ার প্রান্তে, সে তো হায় মৃদুপায় এসেছিল, পারিনি তো জানতে। একবারই এসেছিল নীরবে, সে যে এসেছিল বাতাস তো বলেনি। হায় সেই রাতে দীপ মোর জ্বলেনি, তারে সে আধারে চিনিতে যে পারিনি। আমি পারিনি ফিরায়ে তারে আনতে। একবার এসেছিল নীরবে, যে আলো হয়ে এসেছিল কাছে মোর, তারে আজলে আজে মনে হয়। যে আধারে একাকী মন আজ আধারের সাথে শুধু কথা কয়। সে যে এসেছিল বাতাস তো বলেনি, আজ কাছে তারে তো আমি ডাকি গো। সে যে মরীচিকা হয়ে দেয়
প্রেম একবার এসেছিল নীরবে। হ্যাঁ, আমি ওইটার ডিমান্ড আছে, তোমার কাছে যাচ্ছি। না, আমি ওটা এক্ষুনি করতে ইচ্ছে ও করেছি। এক্ষুনি করতে ইচ্ছে করে থাকো। সেটা হচ্ছে যে সবাই একটু ভারী ভারী, সবার চোখ লাল হয়ে গেছে। আমি কিন্তু হাসি, যত দুঃখই থাকুক বুকের ভেতর। যেটা তোমার অনেকে জানে, অনেকে জানে না। যারা জানে না তারা আজকে জেনে নিক তোমার যে বিশেষ যে কোয়ালিটি তোমার মধ্যে আছে, যেটা হচ্ছে বিভিন্ন যে কার্টুন চ্যানেলগুলো আমরা দেখি, তার মধ্যে যে ব্যাকগ্রাউন্ড যে ভয়েসগুলো তোমার সুন্দর করে আমরা শুনি, সেটা একটা তোমার একটা বিরল প্রতিভা। সেইটা কিন্তু শুনতে আমি চাইতামই আজকে এই আমি বললাম তো আমার নামের সাথে দাঁড়িয়ে আছে। আর অনেক ছোটবেলা থেকেই, মানে আমি যখন কলেজে পড়ি, আমি ভয়েস ওভার করি মূলত, তখন থেকে আমি কৃষ্ণ আর রাধা, আমি ছোট বাচ্চার গলা আমি টেলিভিশনে করি। এখন এই মুহূর্তে জি বাংলায় শ্রীকৃষ্ণ লীলা রাত্রি 11টায় এটা টেলিকাস্ট হয়, সেখানে ছোট্ট রাধাটা আমি করছি। এটা শুনলে সবার মন ভালো হয়ে যাবে আর সবাই হাসি মুখে গান গাইবে আর কবিতা বলবে, সেটা করছি। আমি হলাম রাধা। আমার বাবার কাছে 1 লক্ষ গাভী আছে। আমি কারো কাছ থেকে কোনো কথা শুনি না। বুঝেছো ঝগড়াটি গোয়ালা? আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি কোনো কাজ করবার আগে আমার কাছ থেকে কোনো অনুমতি নাও না। তাই আমি ঠিক করেছি তোমার কাছ থেকে কোনো কথা শুনবো না, কোনো কথা শুনবো না, শুনবো না, শুনবো না, কখনো শুনবো না। বাহ, সত্যি। আর প্রেম যেমন নীরবে আসে, তেমনি নীরবে এখানে কিন্তু একজন ঢুকে গেছে খুব নীরবে, এবং সে খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। সুকন্যা, সুকন্যা তোমার কথা এখনো পর্যন্ত শুনিনি। সুকন্যার একটু কথা আমরা শুনি। আমি সুকন্যা রায়। কবিতা বলি, কবিতায় বাঁচতে ভালোবাসি, কবিতা নিয়ে পথ চলতে ভালোবাসি। এছাড়াও একটি চাকরি করি কৃষি দপ্তরে। এই আমার জীবন চলছে। অঞ্জলদার আজকে আমাকে আসতে এখানে বলেছিল, এবং বলেছিল এখানে এলে অনেক প্রাপ্তি হবে। সত্যি অনেক প্রাপ্তি হয়েছে। এত সুন্দর সুন্দর গুণী মানুষদের সাথে। প্রাপ্তিটা তোমার কম হয়েছে, অনেক পরে এসেছিল, অনেক প্রাপ্তি কম হয়ে গেছে। হ্যাঁ, অনেকটা কম হয়ে নাহলে গেছে। তোমার ছোলাটা পুরো উঠতে যেত। অবশ্যই না, আরো তো অনেকক্ষণ চলবে। হ্যাঁ চলবে, কিন্তু কিছুটা তবুও কম আছে। তবুও তো কম আছে, আর সেটা একটু মিস করে গেলাম। আর তো কিছু করার নেই। তুমি হারিয়েছো, আমরা তার জন্য দায়ী না। ঠিক ঠিক ঠিক। বলো, তোমার প্রেমে পড়া বারোটা, তুমি কত বছর ধরে প্রেমে পড়ছো, আর বারো না মেনে সেটা একটু বলো। প্রেমে পড়া বারণ নয়, প্রেমে তো পড়েইছি, এবং সেই প্রেম থেকে বেরিয়ে কোন এজ তখন? স্কুল? না না, কলেজ। ও কলেজ। স্কুলে প্রেম করনি? স্কুল লাইফে আসেনি? আসলে সুযোগ পাইনি। ও আচ্ছা আচ্ছা, অফার আছে। এত ঘেরাটোপের মধ্যে দিয়ে বড় হয়েছি। ও আচ্ছা, তখন বারণ ছিল। পিটুনি খাওয়ার ভয়, আর সেই সুযোগটা হয়ে ওঠে। বারণ থাকলেই বেশি করে করা হয়। না, সেই সুযোগটাই পাইনি। ও আচ্ছা। কলেজে গিয়ে চেষ্টা করেছিলাম, কিন্তু সেটি টেকেনি। ও ও হলুদ মাসি কালো জিরেকে ধাক্কা দিয়ে বলল, আয় বিয়ে করবি কবে? কালো জিরে যুগের মেয়ে কান চুলকে বলল, বিয়ে ফিয়ে পুরনো কনসেপ্ট মাসি। আমরা 4 বান্ধবী ব্র্যান্ড কাজ করবো, একসঙ্গে আছি, থাকবো। বলুন তো হতভম্ব, সারা জীবন থাকবি? হ্যাঁ থাকবো তো। মিথিটা একটু ঝগড়ে, রাধুনি ভার ভালো। হলুদ তখন সারা পাড়া খুঁজে চিনিকে ধরলো। বললো, চিনি শুনেছিস কাণ্ড? বাল্য বিধবা চিনি উল্লাস কণ্ঠে বলল, এটি আর আমাদের সুযোগ মাসি, সুযোগ পেলে কবে পোস্তটাকে নিয়ে পালিয়ে যেতুম। তাহলে দেখো
অত ছাড়া সর্ষে সব সময় কেমন লেপটে রয়েছে। হলুদ আর চিনি যখন এ ধরনের আলোচনায় ব্যস্ত, তখন সুসজ্জিত ড্রয়িং রুমে অন্যরকম দৃশ্য। সুন্দরী বিস্কুট চা পাতার গলা জড়িয়ে ধরে বলল, তুমি কৃষ্ণ, আমি রাধা, তুমি প্রিমিয়া, আমি এলআইসি। দেখো খেলাটাকে বিয়ের আগে কি ফিগার ছিল, লবঙ্গ হওয়ার পর তো সব শেষ। দারচিনিও কি আর ভালো লাগে পাশে না। এলাচটা এসএসসি দিয়েও পাচ্ছে না। চা বাজার হাইগুলো বললো, আমি অফিস গেলে কফি ছোড়াটার সাথে সারাক্ষণ ফোনে গল্প করো, সব জানি, ন্যাকাম করো না। চা পাতা বিস্কুট যখন এইসব আলোচনায় ব্যস্ত, তখন মধ্যবিত্ত দম্পতি আটা ময়দা সুখ দুঃখ মাপতে ব্যস্ত। গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, মাছ মাংস চাল ডাল সব কিছুর দাম বেড়ে যাচ্ছে। চিড়েমুড়ির মতো গরিব মানুষগুলো খাবেটা কি? মশলাপাতির সংসারে সুখ দুঃখ প্রেম ভালোবাসা সব চাপা পড়ে যাবে একথলে বাজারের অভাবে। শুধু কয়েকটা শুকনো লঙ্কা আর তেজপাতা মাঝে মাঝে স্লোগান দেবে। যে কোনো মিছিলের শেষে দেখতে পাবেন উদাস চলেছে রংচটা পতাকা হাতে নিয়ে। বারণটা শুনবো না, বারণ না শুনে প্রেম করা ভালো। প্রেম করেছি আর তাকে পেয়েছি, আর খুব ভালো মানুষকেই পেয়েছি। এখনো পর্যন্ত কোনো ঝামেলা হয়নি, অশান্তি রোজ হয়। আমি বেশি কথা বলে সে একদম কথা বলে না, সেই নিয়ে হয় প্রচুর। যাই হোক, সেই ভালোবাসার তো জন্মও হয় না আর মৃত্যুও হয় না। সেই অমরত্ব ভালোবাসা আমাদের বুকে জন্ম নেয় প্রতি মুহূর্ত। আর যাকে বেশি ভালোবেসে বিয়ে করেছি, তাকে প্রতিদিন দেখলে তার যত খারাপই হোক নতুন করে প্রেম করতে ইচ্ছে করে আমাদের। সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা, জন্ম হয় না মৃত্যু হয় না। আমার ভালোবাসার কোনো জন্ম হয় না, মৃত্যু হয় না। কেননা আমি অন্যরকম ভালোবাসার হিরের গয়না শরীরে নিয়ে জন্মেছিলাম। আমার কেউ নাম রাখেনি, 3-4 ছদ্মনামে আমার ভ্রমণ মর্তধামে। আগুন দেখে আলো দিয়েছি, আলোয় আমার হাত পুড়ে যায়। অন্ধকারে মানুষ দেখা সহজ পেলে ঘূর্ণি মায়ায় অন্ধকারে মিশে রেখেছি। কেউ আমাকে শিরোপা দেয়, কেউ বা চোখে হাজারো ছিছি। তবু আমার জন্ম কবচ, ভালোবাসাকে ভালোবেসেছি। আমার কোনো ভয় হয় না, আমার ভালোবাসার কোনো জন্ম হয় না, মৃত্যু হয় না। আচ্ছা, আমি একদম ভালো করে কথা বলতে পারি না, গুছিয়ে কথা বলতে পারি না। তো ওনাকে দেখে একটা জিনিস আমার মনে আছে, তখন আমি কলেজে পড়ি, ট্রায়াঙ্গুলার পার্কে গিয়েছিলাম, সেখানে ওনাকে আমি দেখেছিলাম। তো তখন ওনার সিনেমা এই মুহূর্তে এখন মানে ব্রেনটা অত ভালো কাজ করে না, বয়স হয়েছে তো, সিনেমার নামটা বলতে পারবো না, কিন্তু ওনাকে বলে গেছে। তো আজকে ওনার পাশাপাশি বসেছিলাম, অনেকটাই ভালো লাগছে যে আমার নিশ্চয়ই ভবিষ্যতে কোনো না কোনো জায়গায় নিশ্চয়ই পাপিয়াদি ছবির একটা হিট গান, তুমি জানো? তুমি এই গানটা গাইবে? আপনি গান মেয়েদের গান আনলে কেন ও গাইছে, তো হঠাৎ আমি করে গান না, ওই কথার পরিপ্রেক্ষিতে এটা আড্ডা, এটা আড্ডা। ওটা তুমি করো, তুমি করো। আপনি গান আরে ওকে এনে যাবে, ঠিক আছে। ঠিক আছে, ওর গানের পর গা ছমছম কি হয়? হ্যাঁ, আমি এটা ছদ্মবেশী সিনেমার একটা গান, উত্তম কুমার আর মাধবী, আর আমার খুব পছন্দের শিল্পী আশা ভোসলে। একদম মাখো মাখো চল। হ্যাঁ, সেটাকে করার চেষ্টা করছি আমি। আরো দূরে
ঘুরে আসি মন নিয়ে কাছাকাছি তুমি আছো আমি আছি পাশাপাশি ঘুরে আসি আরো দূরে চলো যাই পায়ে পায়ে পথ চলা সেই কথা বলা পায়ে পায়ে পথ চলা সেই কথা বলা সেই ধ্বনি যেন শুনি ভালোবাসি ভালোবাসি মন নিয়ে কাছাকাছি তুমি আছো আমি আছি পাশাপাশি ঘুরে আসি আরো দূরে চলো যাই রেখেছে হাত ধরে এক হয়ে অন্তরে রেখেছে হাত ধরে এক হয়ে অন্তরে সব শেষে তাই এসে ঝড়ে হাসি ঝড়ে হাসি মন নিয়ে কাছাকাছি তুমি আছো আমি আছি পাশাপাশি ঘুরে আসি আরো দূরে চলো যাই ঘুরে আসি মন নিয়ে কাছাকাছি তুমি আছো আমি আছি পাশাপাশি ঘুরে আসি থ্যাংক ইউ অসাধারণ। আমি একটা গান শুনবো একটু পরে। আমি হ্যাঁ। একটা কথা বলি। হ্যাঁ বলো। শুনে যাবেন বলছেন তো, তাই বলছি যে একটা অভিজ্ঞতায় যদি বলেন যে তাপস পালের সাথে আপনার যে এত মুভি এত কাজ করেছেন, তো ওনার সাথে আপনার যখন কাজ করতেন তাহলে কি করতেন? আমার তাপস পাল ভীষণ প্রিয়, আর সঙ্গে আপনি মানে একটু যদি বলতেন সেটা, মানে তার সাথে কাজ করতে গিয়ে কেমন লাগতো, কি অভিজ্ঞতা, সেই দিনের অভিজ্ঞতা। আচ্ছা, থ্যাংক ইউ। তুমি আমাদের ভালোবাসছো এত বছর ধরে, তোমাদের বন্ধু দৃষ্টি ছিনিয়ে নিতে পারছি, এটাও একটা ঈশ্বরের আশীর্বাদ। তাই তাপস আমার সত্যি খুব ভালো বন্ধু ছিল, এবং তাপস খেতে খুব ভালোবাসতো। ওর একটাই, তুমি এটা খাবে কি কিমার পরোটা? কিমা দিয়ে পরোটা মানে কিমা মাখিয়ে পরোটা? না না, পরোটা খেতে হবে কিমা। এইসব করে করে মানে আমরা যখন আউটডোর যেতাম না, অনেক কটা ছবি করেছি একসাথে। নানা ধরনের খাবার খাইয়ে খাইয়ে সত্যি মোটা করে দিত। তারপর খাসির মাংস খেতাম। এমনিতেই মানে আমি একটু মাছ মাংস ছোটবেলা থেকেই আমার বসলাম, তো আমরা অনেক পরে শুরু করেছিলাম। তারপরে মাছ ভাজি তখন খেতাম, কিন্তু এবার সেই মাংস টাংস দুপুরবেলা ঝাল ঝাল খাসির মাংস, অনেকটা ভাত, খেয়ে নাও এখান থেকে ওইখানে দুজনে নাচবো, ওসব বেরিয়ে যাবে। মানে এত সুইট ছিল, মানে খাবারের মানে তাপসের সাথে কথা বলি, মানে তাপসের সম্পর্কে কথা বললে খাবার কথাটা আগে আসে। তারপরে ওনা আমার অনেক ডেট ম্যানেজ করে দিত, যে এই আমি শোনা পরের মাসে না তুমি 15-র পর কিন্তু ডেট দেবে। কারণ তার আগে আমার তো 15-র পর তো ভীষণ এনগেজ। না না, তুমি বলো না কোন ডিরেক্টর, আমি কথা বলছি। আরে আমি তাপস পাল, তুমি ভাইরে তুমি ওই 15 তারিখে সব পরে। তো যাই হোক, এরকম করে আমার ডেট ম্যানেজ করতো, মানে কি বলবো। আর তরুণ মজুমদার অত্যন্ত ভালোবাসা। তরুণ মজুমদারের পায়ের নিচে বসে না ও হাঁটুটি দেখতো, তাহলে এরকম করে তেল বাচ্চা কেন বলে, না না তেল না, এটা তেল না, তুমি জানো না এই ভালোবাসা। আজকে এই যে এই ব্যাপারটা এখানে আজকে আমরা ভালোবাসা নিয়ে একটা কথা বলছি, এটা ভালোবাসা। উনি না থাকলে আমি কেউ না।
এটা না শ্রদ্ধা নয়, এটা ভালোবাসা। উনি ছাড়া আমার কেউ নেই, মানে এমন করে বলতো না যে আমার তখন চোখে জল এসে, এটা ভালোবাসা, জানো তো? আর তোমরা সব শুনেও না অন্যদিকে তাকিয়ে আছে, দুজন বন্ধু কথা বলছে, উনি কেন তোর সারা দেবেন। তো আর তাপস কোনোদিন শুটিংয়ে দেরি করেনি। কিছু কিছু নায়ক আছে, আমি আর তাদের নাম বলতে চাই না, অনাথক দেরি, নানা রকম ভাবে আমি অমুক আমি দোষু। সেই জন্যই আমি নাটক করেছি ওর সাথে অনেক। রূপসী বলে একটা নাটকে গেছিলাম। প্রথম কথা ও করেছিল সেই পার্টটা, মধু নাকি একটা রোল ছিল, যাই হোক। তো রূপসী নাটকটা করেছিল, সেখানে তাপসকে দেখার জন্য ও খালি বলছে তোমাকে দেখা যায়, মানে এত ডাউন টু আর্থ। তাপসকে দেখার জন্য পুরো গ্রাম চলে এসেছে, আশেপাশে গ্রাম চলে এসেছে। আমরা তো নাম দেওয়ার দিচ্ছে, সবাই তাপসের গায়ে হাত দিচ্ছে, সে আমাকেও করছে, কিন্তু আমি দেখলাম কি অসম্ভব পপুলারিটি। আচ্ছা, হয়ে গেল শোয়ের পর দাঁড়িয়ে আর রাস্তায় রইল না, সবাই মাথায় তুলে নিল, সে গাঁদা ফুল ছিটাচ্ছে, আর আমরা দুজন গাড়িটা দিচ্ছি পালকির মতো। এই যে অভিজ্ঞতা, এই যে ভালোবাসাটা, এগুলো ঈশ্বর ছাড়া এই ভালোবাসা দিতে পারে না কেউ। আর দেখুন, আমি কতদিন আগে তাপসের সাথে ছবি করেছি, আপনারা সবাই মনে রেখে যে কথাগুলো জিজ্ঞেস করছেন, সো আই এম ভেরি গ্রেটফুল। রাতে খেলে বসে আপনাদের বাংলার ছবিগুলো এখন ওই সময়কার সব ছবিগুলো। আর তারপরে একটা ছবি ছিল যেখানে তাপস ওই মানে ডাস্টবিনের খাবার খাবে। তো এবার বলছে কি, আমি ডাস্টবিনের খাবার খাবো, একটু দাদা বিরিয়ানি যেন ভালো জায়গা থেকে আসে। ডাস্টবিনের জন্য খাবার না, মানে এরকম খাবার সিন থাকে, কি কুকুরই খাক বা মানুষই খাক, খুব ভালো ভালো জায়গা থেকে সেই খাবারগুলো আসতো এবং সেটাকে ঢেকে রাখা হতো অন্য শট দেওয়ার সময়, কিংবা নতুন করে আবার দেওয়া হতো। এবার নিচের উপরে তো, কিন্তু খুব সুন্দর সাদা ফিনফিনে প্লাস্টিকের উপর, তারপরে কাগজ কেটে তারপরে জিনিসগুলো, সেগুলো মানুষ বুঝতে পারে না, কিন্তু এই নর্দমা থেকে খাবার খাওয়া বা এগুলো সব আমরা একটু চিটিং করি আর কি। বলে দিলাম, আপনারা কিছু মনে করবেন না। তো এইবার বলছে আমি কিন্তু সিরাজের বিরিয়ানি খাবো। তো বলছে, ডিরেক্টর বলছে সিরাজ তো অনেক দূরে, অন্য সব পাপিয়া সব তুলে দিলাম, আমি সিরাজের বিরিয়ানি খাবো। ঠিক মানে তাপস মানে অল অ্যাবাউট ফুড আর বাচ্চাদের মতো। তারপর সে সিরাজ থেকে বিরিয়ানি আসে, তারপরে এবার শুটিংটা যখন শুরু হয় তখন বিরিয়ানিটা ঠান্ডা হয়ে যায়। না এরকম করে গপ করে খাবো, ঠান্ডা খাবো না, একটু গরম করে দাও। আর এই গরমটা ক্যামেরার সামনে দিয়ে গরম হলো। এবার তাপস না করে সত্যি এত খিদে পেয়ে গেছে, তখন রাত্রে বেলা 3:30 বেড়ে গেছে, হাও হাও করে খাচ্ছে। এবার সিনেমাতে সেটা যা দেখিয়েছে, লোকের চোখে জল আসছে, কিন্তু ওটা ছিল সিরাজের বিরিয়ানি। ব্যাপার হচ্ছে, এই শুটিং এর বাইরের গল্পগুলো তো অনেকে জানে না, এই গল্পগুলো শুনলে সত্যি এটাও একটা মজা পাওয়া। তারপরে তাপসের বউ নন্দিনী কিন্তু ওকে ভীষণ ভালোবাসতো। বলছি, আমরা উড়িয়া ছবি অনেক করেছি, তো ওখান থেকে আসতাম, তাপসের বউ না একদম বাড়ি মানে যেভাবে শুয়ে থাকতো সেইভাবে ছুটে আসতো, প্রায় হাওয়ায় ছুটে পড়ে, তুমি এসছো মানে এরকম। আমরা সব অনেকেই বিবাহিত, কিন্তু এতটা না ঘাবড়ে না, মানে এত ভালোবাসতো। সো ইট ইজ অলসো মানে এই কথাগুলো বলার মতো আর কি, মানে আর শুনতে চাইতাম, মানে ঘুরে ফিরে সেই ভালোবাসা। প্রেমে পড়া বারণ নয়, একমাত্র আমার সাপোর্টার ওখানে আছে যুক্তি, এবং অসম্ভব রকম যুক্তি খাড়া করেছে, এবং সেই যুক্তিটা পাপিয়াবিও একটুখানি করেছে, অ্যাকসেপ্ট করেছে। তো যাই হোক, পাপিয়াবি যাওয়ার আগে আমরা, পাপিয়াবিও আছে আর জাহান রশিদ ভাই, সেও কিন্তু এসে উপস্থিত হয়েছে আজকের অনুষ্ঠানের যে সম্মানীয় অতিথি আমাদের দুজন, তাদেরকে একটু আমি বরণ করে নিচ্ছি। হ্যাঁ, একটুখানি।
জাহান বসি একটু সাইড হয়ে যা। বসো না, সবার ইচ্ছে ওই এরকম তো ওই সবাই তোমরা বললে ওই চলে চলো। আপনার সাথে ছবি তোলা সবার ইচ্ছে। হ্যাঁ তুমি তো দেখো জাহান বসি ভাইকে উত্তরীয় পরিয়ে আমি বরণ হ্যাঁ করে আমি তো দিচ্ছি। শুনলাম আপনি বাড়ি গিয়ে তার সঙ্গে সাক্ষাতে আমার এই দেখা, তার আগে তো অনেক কথা হয়েছে মেসেঞ্জারে। এই মুহূর্তগুলো আমাদের স্মরণীয় হয়ে থাকছে যে আড্ডার মধ্যেই। আচ্ছা, আপনার খাবার খান কেন? এরপরে আছে নাকি? হ্যাঁ হ্যাঁ খান না। হ্যাঁ 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 চলো। আচ্ছা, পাপিয়ারি কিন্তু বিদায় চাইছে। গা ছমছম কি হয় কি হয়। হ্যাঁ সেটাই আমরা না না এটা 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 সবাই জানে, কিন্তু তুমি গাইলে গাটা বেশি ছমছম করবে। না না না, এটা হচ্ছে আগের দশকের জাতীয় সঙ্গীত। আগের দশকের জাতীয় সঙ্গীত। ভালো বলেছো। বলিউডে ছিল দৌড়, এখানে হচ্ছে নাচ। এখানে ভালো না এ সবাই থাকবে। হ্যাঁ হ্যাঁ, এই পাপিয়া ভালো নাচতে পারে। কাপিয়া গায়ে ওরকম না, এমনি এমনি সে নাচ তো আমিও পারি তো এই পারে না। আমিও না। ও গা ছমছমে অন্যরকম নাচ হয়। সেটাই ঘরে নাচে যাবে না। এটা হচ্ছে আমার এটা কিন্তু একটা honest আমি ধরি। দেখে উমা কিন্তু একটা কথা মুখ ফসকে বলে ফেলেছে, গা ছমছমের নাচটাও বাড়িতে কি করতে পারবে, এখানে হবে না। আচ্ছা পাপিয়া চলো, তুমি আচ্ছা এইটা বাপিদার জলের বোতলটা সরিয়ে চলে এসো। বাপিদার শুরু, আশাজির আশাজির গল্প এবং কোরিওগ্রাফার ছিলেন বিজয়জি, অস্কার ছিলেন। ওরা সব বাবা বিশাল লম্বা চওড়া, সাংঘাতিক ব্যাপার, সাংঘাতিক ব্যাপার। আর লিরিসিস্ট ছিলেন গৌরী প্রসাদ মজুমদার। এই হচ্ছে টোটাল টিম। আর দেবী বরণ ছবির নাম, ছবিতে আমার মোটেই করার কথা ছিল না। একটা হিন্দি খুব নাম করা অভিনেত্রী, তার করার কথা ছিল, কিন্তু আমাদের বাংলার ডিরেক্টরের পছন্দ ছিল আমি, তখন আমার বেশ কয়েকটা ছবি হিট বেরিয়ে গেছে। তো ছবিটা পাপিয়াই করবে, পাপিয়া ক্লাসিক্যালি ট্রেন ডান্সে ও পারবে। তা এইবার বিজয়জি আর অস্কার জি যে কোরিওগ্রাফার, এই লম্বা চওড়া, আমাদের দেখেই খাপিয়ে দিচ্ছি। এনাদের কি ডান্স কোরিওগ্রাফার? বলে না, এরা নেভিতে কাজ করে। তারপরে ওরা যে ডান্সটা দেখালো, আমি বললাম আমি কেন, আমার 14 পুরুষ এই গান নিয়ে নাচ করতে পারবে না, আমি পারবো না। শ্রীকান্ত গুন্টা করতে ডিরেক্ট দিচ্ছে। আমি বললাম বস, মামা তুমি আমার মামা বলতাম, মামা তুমি আমাকে বিদে করো, কারণ অনেকেরই পছন্দ ছিল না আমি ওটা করি, আমার বিদে করো, এই সবটা দেখাচ্ছি, আমি পারবো না। আমার শোন, তুই ওরা যা দেখাচ্ছে তার 20% করতে পারবি, আমি 30% করবো, ব্যাস তাহলে কি। এবার বাপিটা ওখান থেকে ফোন করে বলেছে পাপিয়ার জন্য কয়েকটা গান আমাকে খুব ভালোবাসতো। ওখানে গেলে আঙ্কেল আন্টি ওরা সবাই আমাকে খুব ভালোবাসতেন, ওদের নাচ ভাত খাওয়াতে ওদের বাইরে ভালোবাসতেন। তো বলছে পাপিয়ার জন্য কয়েকটা গান করে দেবো, ছেড়ে ছেড়ে বসে থাকবে। সেটা কিন্তু ঘটনা। বাপিদা আমার যে কটা গান করেছে, বাপিদা তুমি কোথায় আছো আমি জানি না, তুমি আমাদের সঙ্গেই আছো আমি জানি। তো এই যে গানগুলো করে দিয়েছিল আমার জন্য, আজও দেখো এটা একটা কবিতার আসন। তোমরা বলছো একটু গা ছমছম শোনাও তো দিদি, আমি গাই কেন, কিন্তু আমার এটা একটা অন্য প্যাশন। যে আশাজির কাছে এটা তার একটা ল্যান্ডমার্ক। এই অবশ্যই একদম এখনো যে কোনো ফাংশন মানে সব অভিনেত্রীরা বলে তোমার নাচটা বেচলাম বস।
বলে মানে ওটাই মজা। এখনো যারা ওই রাত্রের যে অনলাইন প্রোগ্রাম গুলো হয় এখন এই গানটা শুনি, আর এটা এখনো অনেক এই গানটা এটা হয়। অর্কেস্ট্রার, এটা অর্কেস্ট্রার ওই অংশমান যেমন বললো হিন্দির ওই দো ঘুট মুঝে সারানি, আর এই গানটা বাংলায়। আমি গত বছর ছবিটা দেখেছি ইউটিউবে শুধুমাত্র গানটার জন্য। আচ্ছা অনেকগুলো গান ছিল ছবিতে। কেউ গানটা জানলে একটু আসলে বলতে পারো। আশা করি গান গাও মুশকিল নাকি মনে হয় গাও তেমন দেখা কি হয় ধন্ধনেরা যতই বাড়ে গাছ কি হয় ধন্ধনেরা যতই বাড়ে খুব সাবধান পাড়াবি নজর কখন ছবন মারে খুব সাবধান পাড়াবি নজর কখন ছবন মারে। সত্যিকার মানুষ আছে একটা অন্তরে করছি পায়ে জোড়া বলছি সুরে ছোট্ট একটা হিসেব শুধু দেখি এবার জোর চলে কে যেতে আগে বা আগে মেহরবান পায়রা দিল পায়রা দিল পায়রা দিল মেহরবান পায়রা দিল পায়রা দিল পায়রা দিল অসাধারণ 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 করলে কম বলা হয়। এবং সত্যি আজকে যেভাবে জমে গেল একেবারে ভীষণ গুণী আজকে রাতে ঘুমোতে এই গানটা গাই। গাইবে এবং নাচবে। এই নাচটাও এখানে নাচতে পারলো না, সেটা বাড়িতে গিয়ে নাচবে। প্রেমে পড়া বারণ যদি সেটি হয় মোহের কারণ। প্রেমে পড়া বারণ যদি সেটি হয় দুঃখের কারণ। তবু প্রেম সর্বজনীন, প্রেম শাশ্বত এবং প্রেমী জীবন। আমরা অবশ্যই প্রেমে পড়ার জন্য বারণ করব না, কারণ এই পৃথিবীটি প্রেমময়। সকল মানুষ প্রেমের মধ্যেই আত্মার সম্পর্ক দিয়েই আজকে আমরা এই সভ্য সমাজে এসে পৌঁছেছি এবং সকল মানুষ যুদ্ধবদ্ধভাবে বাস করছি শুধু প্রেম দিয়ে। কিন্তু সেই প্রেমটি একান্তই অনুভবের বিষয়, কোনো মোহ থাকবে না। প্রেমে থাকবে শুধুমাত্র ভালোবাসা। নির্মলেন্দু বনের একটি ছোট্ট একটি কবিতা করছি। এবার হাত দাও, ঠিক পাচ্ছ আমার অস্তিত্ব। একটু দাঁড়াও, আমি তৈরি হইনি। এইবার হাত দাও, ঠিক পাচ্ছ আমার অস্তিত্ব। পাচ্ছ না? তোমার জন্মান্ধ চোখে শুধু ফুল অন্ধকার। ওটা নয়, এই হলো আমার আলোর,
এইবার স্পর্শ করো না, না, ওটা নয়, ওটা কণ্ঠনালী, বড় বিশ্বাসের শিল্পীর তৈরি মাটির ভাস্কর্য। ওটা অব্দি নয়, ও আমার জবান, চোখের সামান্য নিচে কেটে ফেলা যন্ত্রণার কবন্ধ প্রেমী। ওখানে কি করছো তুমি? এই ঠিক ডান পাশে ওইখানে হাত রাখো। ওটাই বুক, ওইখানে থাকে প্রেমের সিম্ফনি। ওই বুকে প্রেম ছিল, স্মৃতি ছিল, সব ছিল, শুধু তুমি থাকনি। পূর্ণ হয়েছে বিচ্ছেদ যাবে ভাবে, একা একা কোথা চলিতেছিলেন নিষ্কারণে। শ্রাবণের মেঘে কালো হয়ে নামে বনের শিরে, খরবিদ্যুৎ রাতের বক্ষ দিতেছে চিরে। দূর হতে শুনে বারণী নদীর তরণরা, মন শুধু বলে অসম্ভব, এই অসম্ভব। এমনই রাত্রে কতবার বলবাকে বাধা, শুনেছিল সে যে কবির ছন্দে কাজরি গাথা। রেবেছি নিধন বর্ষণে বনের বাঞ্ছিত, দেহে আর মনে এক হয়ে গেছে যে বাঞ্ছিত। এলো সেই রাতে বহিঃশ্রাবণের সে বৈভব, মন শুধু বলে অসম্ভব, হে অসম্ভব। দূরে চলে যায় নিবিড় রাতের অন্ধকারে, আকাশের সুরে বাজছে শিরায় বৃষ্টি ধারে। যুথি বন হতে বাতাসেতে আসে সুধার স্বাদ, বিনিবাণের মালার যে সংবাদ। এই তো জেগেছে নবমানবীর শিশুরব, মন শুধু বলে অসম্ভব, হে অসম্ভব। ভাবনার ভুলে কোথা চলে যায় অন্য মনে, পথ সংকেতে কত জানাইছে যে বাতায়নে। শুনিতে পেলেন সেতারে বাজছে সুরের তান, অশ্রু জলের আকাশে চলত আমার গান। কবিরে ট্যাজিয়া রেখেছে কবির এ গৌরব, মন শুধু বলে অসম্ভব, এই অসম্ভব। তেমন লেখো যেমন লেখে ঠিক বিহারী লাগে। আমার বড় সন্দেহ হয়, খাতা ভরাও যত, একটি লেখাও হবে না আর ভোরের পাখির মতো। ঠাট্টা নয়। আচ্ছা, তুমি চেষ্টা করো, তবে লিখতে যদি পারো তোমার নেমন্তন্ন হবে। তুমি নাকি অসাধারণ, বলেন যদি দাদা, চান না তিনি রুটিন দিয়ে তোমাকে হোক বাধা। সে প্রশ্রয়ে তুমি ওরাও আমার খাঁচার পাখি। 2 বছরের বড় আমি, ভুলেই গেছো নাকি? দেখতে তুমি একেবারে বিচ্ছিরি। বন্ধ করো কথায় কথায় গুরু মশাই। আমাকে ভুল বোঝা তোমার মস্ত বড় ত্রুটি। জানে এসব এত কিছু সহ্য করে ছুটি। ব্যস্ত হয়ে পড়ছো এখন, পাও না অবসর। উদাস তোমার নতুন দাদা, খুব অপমান কর। ঠাকুর বাড়ির খোলা হলে সবার মাঝে একা। বাসি শুনি আগের মতো হয় না তেমন দেখা। ভবিষ্যতে হবে তুমি অনেক বড় কবি। তখন আমি পপে লেখা, তখন আমি ছবি।
সত্যি বলো, আমায় নিয়ে লিখবে যখন গান, নয়ন মাঝে থাকবো তোমার নতুন বৌঠান। এও তো এক প্রেম। এমনই কোনো প্রবাসী মেয়ে ভালোবাসা, যে হয়তো সেই দেশে ফিরতে পারবে না বলেই একটা কষ্ট। তসলিমা নাসরিনের কলকাতা, প্রিয় কলকাতা। কলকাতা, কেমন আছো তুমি? কেমন আছে তোমার চৌরঙ্গি, গলে মাঠ, ইডেন গার্ডেন? কেমন আছে হাওড়া ব্রিজ, শ্যামবাজার, গরিবুকের মোড়, ধর্মতলা? কথা ছিল চিতপুরের রাস্তায় আমি পাইলাম, জীবন দেখতে দেখতে যাব কতদূর মানুষের। কথা ছিল ফুটপাতের তেলে ভাজা কতগুলো ছোলা সেদ্ধ, আলু কাটলে লঙ্কার আচার খেয়ে হাই ট্রাফিক ভিড়ে দাঁড়িয়ে আচলা করে পা করবো জল। হাওড়া স্টেশনে 16 লক্ষ মানুষের গা ধাক্কা খেতে খেতে হাঁটবো, হুইসেল শুনে ছুটতে গিয়ে বলবো ট্রেনের হ্যান্ডেল। ট্রেন যাবে বোলপুর, দুর্গাপুর, জয়পুর, কি সব মোড়ের দিকে। কথা ছিল দেশপ্রিয় পার্কের ঘাসে শুয়ে কচ্ছপের মতো ট্রাম আসা দেখবো, ট্রাম আসা দেখবো, আর আমার জীবনানন্দের জন্য মানা হবে খুব। কখনো খিদে পেটে বসন্ত কেবিনের কাটলেট, গিরিশ মঞ্চের নাটক, লন্ডনে মৃণালদার ছবি, কখনো সারা দুপুর বই পাড়া হয়ে পড়ে থাকবো বইয়ের উপরে। কফি হাউসে ঠান্ডা কফি সামনে নিয়ে ঈশ্বরের চেয়ে বেশি ভাববো ঈশ্বরচন্দ্রের কথা। কথা ছিল, কার সামনে কথা ছিল? রবীন্দ্রশতক, লেকের জল, মনুমেন্ট, নাকি ওই কালো পাথরের মাতঙ্গিনী হাজরার সঙ্গে? কথা হয়েছিল কাব্যপ্রিয় টের পাইনি, কাকে যেন চুপি চুপি বলেছি যাবো, চুমো খাবো, দৌড়বো, ব্রহ্মপুত্রের মতো দেখতে ওই গঙ্গার দিকে, গঙ্গার হাওয়ার দিকে, তীরের বালুর দিকে, বো বাজায় লঞ্চের দিকে। কলকাতায় কারা তোমরা ব্রহ্মপুত্রের লক্ষ্য? কারা তোমরা পদ্মা, যমুনা, তিতা, সুরমা আর শীতলক্ষায় ছল ছল জল দেখেছিলে? তুমি নয়তো তোমার বাবা, নয়তো তোমার ঠাকুরদা। তোমরা আমার গাঁ থেকে কংসের গন্ধ নিবে না? আমার না ফিরে খানে কলম করি, চোখে আস্ত একটা লেখা। কখন হয়েছিল? কার সঙ্গে কথা হয়েছিল? মেট্রো রেল, শুকনো বকুল, নাকি নিজের সঙ্গে নিজে? আমার আঙুল কাঁপে তৃষ্ণায়। কতদিন ছুঁই না কলকাতার জীবন, কতদিন কেউ আমায় ঘুম পাড়ায় না সুকান্তি গ্রামে। পর্তুগিজ দস্যু আর তাদের লাঞ্চক্ষুর গল্প শোনাতে 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 কতদিন কুয়াশা কেটে দৌড়ানো হয় না এসপ্ল্যানেডের ফুটপাত ধরে সোজা। আমার গা হাত পা শক্ত সকালে বাঁধা, তুমি একবার ছোবার জন্য আমি কাঁদছি কলকাতা, কাঁদছি বলে তুমি আমাকে ধোঁ দিচ্ছে, তোমাকে ভালোবাসি বলে আমাকে পিঠ ছুটছে, কাদা ছুটছে, চোখে ঢেলে দিচ্ছে গোলমরিচের গুঁড়ো, বুকে ঢেলে দিচ্ছে এক তার গোবর। লগ্ন করছে খোলা রাস্তায় ভক্ত করে। কবে মধ্যে দেখা হবে কলকাতা? সামনের শীতে, বসন্তে, নাকি বসন্ত যাবে ঝরা পাতার উপর মনমর হাঁটবে মন্টু ইঁদুর, বর্ষায় চুপসে যাবে রাত ঘুরে আসবে। আমি যে তার গান ছেড়ে দেব, যা হবে না। বালিগঞ্জের আকাশে পুরো পুরো মেঘ জমবে, আর আমি তোর জাহাজাল্লা সাদা অন্ধকার ঘরে একা বসে থাকবো, নিঃশ্বাস ফেলার শব্দ যেন কেউ না শুনতে পাই এমন নিঃশব্দে। আমার 8:30 বিকেল লেজে ঘড়ির পিছনে দৌড়ানো হবে না, শব্দগুলো লাটাই পেঁচাতে পেঁচাতে শব্দের বয়স করবে। মল্লিকাদের সঙ্গে কথা ছিল দল বেঁধে চোখ খেলবো আবার, মাঠ করে থাকবে খড়খড়ে পথ খেলা। হবে না, কেন হবে না? প্রফুল্ল সরকার স্ট্রিটে
একজন খুব হৃদয়বান মানুষের সামনে চেয়ার পেতে বসে কিন্তু কষ্টের কথা বলে ফেলছিল। প্রেমের ব্যথা জানে ভালো কয়েকজন, প্রেমে জীবন লইলা যাইল না, খবর কিছু জানে চাইল না। ও ও সজনী গো প্রেমের কথা, প্রেমের ব্যথা জানে ভালো কয়েকজন, সজনী গো প্রেমের কথা। সেই প্রেমের কথা নিয়ে আমরা আসি। আচ্ছা দিদি ভাই, তুমি একটুখানি গান ধরো। तेरी बातें मुलाकातें, वो तेरी बातें मुलाकातें मुझे सपनों में ले जाती हैं। वो तेरी बातें मुलाकातें मुझे नींदों से जगा जाती हैं। तेरी निगाहें मेरी नींदों में, तेरी निगाहें मेरी नींदों में मैंने आज भी छुपाई रखी है। ओ, 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 तेरी बातें मुलाकातें, तू लौटा नहीं, वक्त थम सा गया, पलके झुकी मैं हैरान सा। दूरियों में जो नशा है उसे जीने लगा हूँ मैं। दूरियों में जो नशा है उसे जीने लगा हूँ मैं। किस्मत की लकीरों से आशियाने का ख्वाब बनता हूँ मैं। ओ तेरी बातें मुलाकातें मुझे सपनों में ले जाती है। तेरी बातें मुलाकातें मुझे नींदों से जगा जाती है।